ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি মেহেদী হাসান ঝালকাঠি জেলা থেকে বলছিলাম, বরিশাল পলিটেকনিকের শিক্ষার্থী। ওকে। নাসরুল্লাহ বিন শহীদুল্লাহ, রাজশাহী পলিটেকনিক। ওকে, নেক্সট। শরীফুল ইসলাম, গাজীপুর রয়্যাল ইনস্টিটিউট অফ টেকনোলজি। ওকে, আসসালামু আলাইকুম, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট ফর টেকনোলজি, ফাইনাল সেমিস্টার। নেক্সট। আচ্ছা, আমার দেখি পুরাতন ব্যাচের কেউ কোনো পরিচয় দিচ্ছে না। কাহিনী কি বুঝলাম না, আপনাদেরকে আমি চিনি বলে কি আপনারা পরিচয় দিবেন না? আচ্ছা, ঠিক আছে। আমাদের এই গ্রুপে এক আপু আছে, হ্যাঁ। আপুর নাম হচ্ছে হাসি আপু। আহ, ইনি আমাদের খুবই শ্রদ্ধেয় এক বড় আপু, ঠিক আছে। তো আপু হচ্ছে কুয়েট থেকে ত্রিপলিতে বিএসসি করেছে, এখন উনি জব প্রিপারেশন নিচ্ছে আর কি, ঠিক আছে। তো আপনারা আপুকে দেখতে পাবেন, মাঝে মাঝে উনি অনেক কোশ্চেন করে। আহ, এই তো, এটাই হচ্ছে আমাদের, মানে আমাদের ব্যাচে একটাই আপু, সেটা হচ্ছে হাসি আপু। আপু তো আছেন আজকে ক্লাসে নাকি? আচ্ছা, দেখেন। সো আসলে আমি কিছু আপনাদের একটা পাওয়ার সেক্টর সম্পর্কে আপনাদের একটা বেসিক ফার্স্টে একটু আইডিয়া দেই, যেহেতু আমাদের ফার্স্টে আজকে হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস, ঠিক আছে। সো আমাদের এই বিষয়গুলো জানা দরকার, হয়তো অনেকের জানা আছে, হয়তো অনেকের জানা নেই, হ্যাঁ। জাস্ট এটার জন্যই আর কি। দেখেন, আমি যদি পুরো পাওয়ার সেক্টর নিয়ে যদি কিছু বলি, ঠিক আছে। তো পাওয়ার সেক্টরকে কয় ভাগে ভাগ করা যায়, কারো কোনো আইডিয়া আছে? দুই সেক্টরে, এসি এবং ডিসি। আচ্ছা, হ্যাঁ, আপনার কথাও ঠিক আছে, বাট আমি আসলে ওই দিক থেকে না, হ্যাঁ। আমি বিষয়টা চিন্তা করতেছি অন্য দিক থেকে। যেমন দেখেন, একটা হচ্ছে জেনারেশন, এরপরে হচ্ছে আপনার ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন। দেন আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। কি অবস্থা মারমা ভাই, কেমন আছেন? এই তো আছি ভালো। আচ্ছা, আপনার কোনো খোঁজ খবর নাই, বুঝলাম আজকে হঠাৎ করে আগমন। না, আমার খোঁজ ব্যস্ত খবরই ছিল ছিলাম। না। হ্যাঁ মারমা ভাই, আপনার ক্লাস শেষে আমাকে একটু হোয়াটসঅ্যাপে একটু নক করেন পার্সোনাল ভাবে, কেমন? জি জি ভাই, জি ভাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, দেখেন, এখন বিষয়টা হচ্ছে, যেহেতু আমরা এসিডিসি সার্কিট শিখবো, ঠিক আছে। সো আমাদের একটু পাওয়ার সেক্টর সম্পর্কে একটু আইডিয়া নেওয়া দরকার, কারণ আমাদের হিউজ পরিমাণে সার্কুলার হয় হচ্ছে পাওয়ার সেক্টরের উপরে, হ্যাঁ। প্রতিনিয়ত দেখা যাচ্ছে 2-3 মাস পর পরে বিভিন্ন পাওয়ার সেক্টরের সার্কুলার হতেই থাকে, ঠিক আছে। তো দেখেন, জেনারেশন সাইটগুলোতে কি কি কোম্পানিগুলো আছে? বিপিডিপি আছে, দেন এপি, এসসিএল আছে আশুগঞ্জের, এরপরে হচ্ছে আপনার ইজিসিবি আছে। জাস্ট এটা হচ্ছে পাওয়ারটা প্রডিউস করে, বুঝছেন। এরপরে হচ্ছে এই যে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ, যেটা যে রামপাল মেবি, এটা তাই না? BIFPCL, এটা কি রামপাল না?
আচ্ছা, এরপর হচ্ছে NWPCL, এগুলো সব হচ্ছে জেনারেশন কোম্পানি। হ্যাঁ, এরা হচ্ছে নিজস্বভাবে বিদ্যুৎ প্রডিউস করে আর কি। এরপর এই যে নতুন NPCBL, এরপরে হচ্ছে আপনার CPGCBL। হ্যাঁ, আচ্ছা, ট্রান্সমিশন কোম্পানি কয়টা? PGCB, হ্যাঁ, PGCB, জিসিবি একটা। একটাই না? আচ্ছা, হ্যাঁ PGCB ট্রান্সমিশন। হ্যাঁ, এই একটাই পিজিসিবি, একটাই ট্রান্সমিশন করে আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে ডিস্ট্রিবিউশনের মধ্যে কি আছে? সর্বপ্রথম হচ্ছে ডিপিডিসি আসে, তাই না? টেস্কো, ডিপিডিসি, এরপরে হচ্ছে ডেস্কো, এরপরে হচ্ছে বিআরইবি, নেস্কো। পল্লী বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন করে। হুম, পল্লী বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন করে। বিআরইবি, হ্যাঁ হ্যাঁ, এটা ডিস্ট্রিবিউশন করে। এরপর হচ্ছে আপনার WZ PDCL, এরপরে হচ্ছে আপনার BPDPও আছে, PDB, এরপর হচ্ছে আপনার REB। সো এই হচ্ছে একটা মোটামুটি একটা ওভারভিউ। এখন আপনি যদি স্যালারিটা দেখেন, তাহলে দেখেন আসলে এটা তো হচ্ছে আপনার বেসিক হচ্ছে 52K, হ্যাঁ, আর আপনার গ্রস সহ প্রায় পাওয়া যায় হচ্ছে 90K থেকে হচ্ছে 96K পর্যন্ত গ্রস স্যালারি সহ, আর বেসিকটা হচ্ছে 52K। হ্যাঁ, আর পিজিসিবির হচ্ছে আপনার 50K বেসিকটা, আর গ্রস সহ পাওয়া যায় হচ্ছে 70 থেকে 80K। এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের। হ্যাঁ, তো এরপরে এটা এক এক সময় এক একটা ভ্যারি করে। হ্যাঁ, এরপর হচ্ছে ডিস্ট্রিবিউশন সাইটগুলোতে হচ্ছে আপনার 51K, হ্যাঁ, বেসিকটা, আর এমনি গ্রস সহ পাওয়া যায় হচ্ছে 75 থেকে 82K। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনার একটা স্যালারি, একটা স্ট্রাকচার আর কি, স্ট্র্যাটেজি। ঠিক আছে, তো আমাদের মেইন ফোকাসটা থাকে হচ্ছে যেহেতু হচ্ছে আপনার বুয়েট এক্সামের উপরে, কারণ দেখা যাচ্ছে যে সব ভালো ভালো যে সকল কোম্পানিগুলো আছে, হ্যাঁ, সবগুলোর হচ্ছে আপনার মোস্ট অফ দ্য পরীক্ষা হচ্ছে বুয়েটে। সো বুয়েট প্যাটার্ন, বুয়েটে এই সকল পরীক্ষাগুলো হয়। হ্যাঁ, ইভেন দেখা যাচ্ছে যে বুয়েটের যে পরীক্ষাগুলো হয় বর্তমানে আপনার ডিপ্লোমার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের যে পরীক্ষাগুলো হয়, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের যে পরীক্ষাগুলো হয়, আসলে পরীক্ষার যে ম্যাথগুলো দেয় সার্কিট থেকে বলেন বা মেশিন থেকে বলেন, বা হচ্ছে আপনার পাওয়ার সেক্টর থেকে, মানে পাওয়ার সিস্টেম থেকে বলেন, বা কমিউনিকেশন থেকে বলেন, বা ইলেকট্রনিক্স থেকে বলেন, দেখা যাচ্ছে যে মোটামুটি অন কাইন্ড অফ সেম ম্যাথই থাকে। এখন আপনার বুয়েটের যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের যে পরীক্ষাগুলো হয়, আপনারা হয়তো অনেকেই পরীক্ষা দিয়েছেন বা অনেকেই দিবেন। আসলে ডিপ্লোমা লেভেলের যে সকল বইগুলো আছে বাজারে বা যেটাই হোক না কেন, এইগুলো পড়ে আসলে তেমন কাজে দেয় না। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান রাইটারের বই থেকে আপনার সাব অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের সকল মানে ম্যাথই হচ্ছে ইন্ডিয়ান রাইটারের বই থেকে থাকে। সো এমন কোনো ভাই যদি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পরীক্ষা দিয়ে থাকেন, সো আমাদের সাথে একটু মানে আমি যে কথাগুলো বললাম এর সাথে আসলে কতটুকু সামঞ্জস্য, কেউ আছেন এমন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পোস্টে পরীক্ষা দিয়েছেন বুয়েটে? জি ভাই, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে বুয়েটে পরীক্ষা দিয়েছিলাম। ম্যাথগুলো আসলে কেমন ম্যাথ আসে? আসলে সত্যি বলতে ম্যাথগুলো আমাদের ডিপ্লোমা বইয়ের সাথে সেরকম মিল পাইনি, এরকম কমন ছিল না, হুম হুম, তো ম্যাথগুলো আনকমন ছিল। জি জি, বুঝতে পেরেছি।
আচ্ছা শোনেন, এখন দ্বিতীয় যে কথা আমার, এখন আপনারা হয়তো জানেন আমার এখানে অনেক অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে, অনেক সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে, হ্যাঁ, বা অনেকে নিউ, বা অনেকে বেরও হয় নাই এখনো, হ্যাঁ। তো আসলে আমার কোর্সটা এমনভাবে সাজানো যে আমার কোর্সটা টোটালি ফুলফিল কমপ্লিট করতে পারে, হ্যাঁ, সে আসলে জীবনে শাইন করতে পারবে, হ্যাঁ। এখন অনেকে হয়তো মনে করবেন আমি তো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এখানে তো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে, সো আমি এদের সাথে কোর্স করে কি করব, এই কোর্সটা আমার জন্য না। আবার অনেকে হয়তো ভাবতে পারে আমি তো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সো এখানে তো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররাও আছে, সো আমি এই কোর্সটা করে কি করবো, এটা আমার জন্য না। কিন্তু না, এটা আসলে টোটালি হচ্ছে আপনার ভুল ভ্রান্ত একটা ধারণা, হ্যাঁ। আপনি এই কোর্সটা যদি কমপ্লিট করতে পারেন, হ্যাঁ, সো আই থিঙ্ক আসলে আপনার নিজের কাছেই ফিল হবে যে আপনি আসলে, মানে আমার কোর্স মডিউলটা কিভাবে সাজানো, এটা নিয়ে আসলে তেমন বলার কিছুই নাই, হ্যাঁ। সো আমার ব্যাচের, আগের ব্যাচের অনেকেই ছিল, হ্যাঁ। সো মোতালেব ভাই, আপনি কি আছেন? জি ভাইয়া আছি। আচ্ছা, আপনি তো আমার মেশিন পার্টের কোর্সটা তো হচ্ছে মাঝামাঝি এসে আপনি জয়েন করেছিলেন। তো আপনার কাছে আসলে কি মানে কেমন মনে হয় আসলে আমি যেভাবে পড়াই, বা আমার যে কোর্স মডিউলটা, এটা কি অ্যাসিস্ট্যান্ট সাব অ্যাসিস্ট্যান্ট দুজনের জন্যই পারফেক্ট, নাকি অনলি যে কোনো এক মানে এক শ্রেণীর জন্য পারফেক্ট, কোনটা? না না ভাইয়া, দুই শ্রেণীর জন্যই পারফেক্ট এটা। আর খুবই ইজি আপনার ম্যাথ গুলা, মানে ইজিলি বুঝি। এই যে আমি ডিপ্লোমা বা বিএসসি দুইটাই কমপ্লিট করছি, আমি একটা ম্যাথও বুঝি না, কিন্তু আপনার কোর্সটা মানে অর্ধেকে এসে করার পর আমি অনেকগুলা ম্যাথে করি, এগুলো করছি আর কি, এখন প্র্যাকটিস করতেছি, সবগুলো পারফেক্টলি পারি এখন। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনি তো আমাকে ফোন দিয়েছিলেন যে ভাই আমি তো কিছুই পারি না, ম্যাথের কিছুই বুঝি না, তাই না? তো হ্যাঁ, আমি আপনাকে আমি আপনাকে বলেছিলাম, বা সবাইকেই আমি এই কথাটাই বলি যে আমার কোর্সটা এমনভাবে সাজানো, বা ম্যাথগুলো এমনভাবে বা আমি শিখাই বা বুঝাই, এটা হচ্ছে যে আহ, কেউ যদি মানে ক্লাস 1-2 যদি যোগ বিয়োগ, বা ক্লাস 5-এর যদি ঐকিক নিয়ম পারে, আসলে সে আমার ম্যাথগুলো পারবে বা বুঝবে। এরকমই তো ছিল, তাই না? জি ভাইয়া, এরকমই ছিল। ওকে, ঠিক আছে, দেখেন। সো আমরা একটু আগাই। আসলে আহ, আমরা যদি একটু নন টেকের বিষয় নিয়ে যদি একটু কথা বলি, নন টেকনিক্যালের যে কোশ্চেনগুলো হয় আর কি। সো এর মধ্যে হচ্ছে আপনার অ্যানালিটিক্যাল থাকে, অ্যানালিটিক্যাল কোশ্চেন থাকে আপনার 10 থেকে 20% মতো, হ্যাঁ। এরপরে হচ্ছে আপনার বাংলা থাকে, বাংলা অথবা ইংলিশ আছে, একবারে লিখে দেই। এটা হচ্ছে আপনার 10 থেকে 15%, হ্যাঁ। এরপরে পাওয়ার সেক্টরের উপরে কিছু কোশ্চেন থাকে, 5 থেকে 10%, হ্যাঁ। সো পাওয়ার সেক্টরে কি কি ধরনের কোশ্চেন থাকতে পারে, যে ডিপিডিসির হচ্ছে লাইনের দৈর্ঘ্য কত কিলোমিটার, ঠিক আছে। এরপরে হচ্ছে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট মানে কখন চুক্তিবদ্ধ হয় রাশিয়ার সাথে, জাস্ট এরকম টাইপের আর কি, হ্যাঁ। এরপর হচ্ছে বাংলাদেশে টোটাল আইপিপি পাওয়ার প্ল্যান্ট কয়টা, হ্যাঁ। জাস্ট এরপর হচ্ছে আপনার বাংলাদেশে মানে ইন্ডিয়া থেকে মানে কোন পথে কত মেগাওয়াট বিদ্যুৎ ইম্পোর্ট হয়, ঠিক আছে, বা বাংলাদেশ কোথায় কোথায় বিদ্যুৎ এক্সপোর্ট করে, ঠিক আছে। সো এরকম টাইপের কোশ্চেন থাকে আর কি পাওয়ার সেক্টরের উপরে, হুম। আচ্ছা, এরপরে দেখেন টেকনিক্যাল পার্টে, যেমন টেকনিক্যাল বা আমাদের হচ্ছে ডিপার্টমেন্টাল পার্টে বুয়েটে কি কি টপিক থেকে কোশ্চেন করে আর কি, হুম। দেখেন, আচ্ছা, টেকনিক্যাল পার্টের মধ্যে আছে হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল সার্কিট, হুম, ইলেকট্রিক্যাল সার্কিট থেকে করে। এরপর হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল
মেশিন থেকে করে, মেশিন থেকে সবচেয়ে বেশি কোশ্চেন করে। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনার পাওয়ার সিস্টেম থেকে কোশ্চেন করে, এরপরে হচ্ছে আপনার ইলেকট্রনিক্স থেকে কোশ্চেন থাকে, এরপরে কোশ্চেন থাকে হচ্ছে কমিউনিকেশন থেকে, আচ্ছা, এরপরে থাকে হচ্ছে কন্ট্রোল সিস্টেম থেকে। দেখেন, এখন বিষয়টা হচ্ছে আপনি যদি এই 6টা বিষয়ের উপর যদি এক্সপার্ট থাকেন, ডিপার্টমেন্টাল এই 6টা আপনার পার্ট, অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে, হ্যাঁ, অ্যাজ এ আপনি পাওয়ার, যারা হচ্ছে পাওয়ারের উপর ডিপ্লোমা করে, ঠিক আছে, সো তাদেরও মানে আই হোপ আমি যতটুকু জানি এই 6টা বিষয়ের উপরে খুব ভালো একটা আইডিয়া থাকতে হয়। হ্যাঁ, বা আপনার এই 6টা টপিকের উপরে একটা মানে একদম নিট অ্যান্ড ক্লিন, ক্রিস্টাল ক্লিয়ার একটা আইডিয়া থাকতে হয়, ঠিক আছে, বা প্রতিটা টপিকের উপরে যত ম্যাথ আছে আপনাকে একদম ক্রিস্টাল ক্লিয়ার রাখতে হবে। সো এই বিষয়টা যারা পারে তারাই আসলে জীবনে শাইন করতে পারে বা গেইন হয়। হ্যাঁ, আদারওয়াইজ আপনি দেখেন এই 6টা পার্ট ব্যতীত আপনি যদি ফাও যদি আপনি পরীক্ষায় অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করতে কিন্তু দেখা যাচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের হচ্ছে মিনিমাম 1000 টাকা লাগে, আর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের মিনিমাম মনে হয় 1500 টাকার মতো লাগে, তাই না, যদি আমি ভুল না করে থাকি। কিছু কিছুগুলোতে আবার 500 টাকা লাগে। তো যাই হোক, সো এই কয়টা বিষয়ের উপরে আপনাদের যদি ধারণা না থাকে তাহলে আমি বলবো যে আপনারা অ্যাপ্লাই করেন না, কারণ আপনাদের অ্যাপ্লাই করে কোনো লাভ নাই। আগে এই কয়েকটা টপিকের উপরে একটা মানে আইডিয়া নেন, দেন আপনারা অ্যাপ্লাই করেন, এরপরে দেখবেন ভালো লাগবে। কারণ আমি যখন একটা অ্যাপ্লাই করব, আমি যখন পরীক্ষায় মানে কল পাবো, আমি যখন পরীক্ষা দিতে যাব, আমি যদি কোশ্চেন পেপারটা নিয়ে যদি দেখি যে না কোথা থেকে দিল, পুরোই মনে করেন যে আরবি লেখার মতো চোখের উপর ভাসতেছে, ঠিক আছে, আচ্ছা, সো তাহলে বিষয়টা কি অন্যরকম হয়ে যায় না, যে আমি কি করলাম, আমি তো কিছুই পারি না, আমি কি স্টুডেন্ট, কি ডিপ্লোমা শেষ করলাম, কি বিএসসি শেষ করলাম, আমি তো শেষ, আমাকে দিয়ে কিচ্ছুই হবে না, তখন এই যে এরকম হতাশায় ভুগবেন। সো যারা, যাদের স্বপ্ন সরকারি চাকরি করা, হ্যাঁ, সো তারাই এই বিষয়গুলো ফুলফিল করবেন। হ্যাঁ, এরপরে আপনারা কাইন্ডলি অ্যাপ্লাই করবেন বা পরীক্ষা দিবেন, আদারওয়াইজ পরীক্ষা বা অ্যাপ্লাই করে লাভ নাই। আচ্ছা, দেখেন, এই বিষয়ে বলার ছিল। এখন আমি আমার মেইন ফোকাস যেদিকে, অ্যাডভান্স এসিডিসি ফর বুয়েট এক্সাম, আমি এখন সেদিকে একটু ধাবিত হব। সো আমি আপনাদের একটা বুক লিস্ট দিয়েছিলাম, আপনারা কি সবাই সেটা দেখেছেন বা পেয়েছেন? আমি গ্রুপে আমি পোস্ট করেছিলাম যে কি কি বই পড়তে হবে বা আমরা কি কি বই ফলো করব। জি স্যার। ওকে, খালি কি একজন দেখেছেন না সবাই দেখেছেন? হ্যাঁ দেখছি। ওকে, ঠিক আছে। সো তাহলে আমি আসলে আর মানে বইটা নিয়ে মানে আর কি কি বই আমি আসলে লিখে দিলাম না, যেহেতু আমি গ্রুপে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিন। আর কেউ যদি না দেখে থাকেন আমাকে পার্সোনাল ভাবে ইনবক্স করেন, আমি দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, দেখেন, আপনারা যদি মনে করেন যে আপনারা এসিডিসি কিছুই পারেন না, বা আপনারা যদি মনে করেন আপনারা এসিডিসি অনেক ভালো পারেন, সো যারা পারেন না তাদের জন্য কোনো সমস্যা নেই, আর যারা ভালো পারেন তারা তো মাশাআল্লাহ পারেন। হ্যাঁ, এরপরেও আপনি আমার সাথে ক্লাস করেন, দেখেন মানে এক্সট্রা কিছু বেশি হলেও আপনারা শিখতে পারবেন, ঠিক আছে। যারা অ্যাডভান্স পারেন তারাও এক্সট্রা কিছু বেশি হলেও শিখতে পারবেন, আর যারা কিছু পারেন না সমস্যা নেই, আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন কিভাবে কি হচ্ছে, না বুঝলে জিজ্ঞেস করেন, সমস্যা নেই। হ্যাঁ,
আচ্ছা দেখেন, স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। স্যার আসলে আমি তো পাওয়ার টেকনোলজি তো এখন আমি ইলেকট্রিক্যাল ম্যাথ গুলো একদমই কম বুঝি। জি, সমস্যা নেই। আমি কি বললাম, আপনি যদি মানে শুধু নর্মাল যোগ বিয়োগ পারেন, হ্যাঁ, আহ, আপনি ম্যাথ বুঝবেন বা পারবেন, ঠিক আছে। আর আপনার পাওয়ার টেকনোলজিতেও তো সার্কিট ছিল না? আচ্ছা হ্যাঁ আছে। আচ্ছা যাই হোক, তো দেখেন, আমরা বেসিক্যালি ফলো করব আপনার ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল সার্কিট, যেটাকে সার্কিটের বাইবেল বলা হয়। বুঝতে পারছেন? জাস্ট সার্কিটের বাইবেল। হ্যাঁ, এটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল সার্কিট। রাইটারের নাম হচ্ছে আলেকজান্ডার সাদিকু। হুম, মানে সাদিকুর বই আর কি। সাদিকু নামে ভালো চেনে সবাই। আচ্ছা, তো দেখেন আমরা কি কি বিষয়গুলো শিখব এখান থেকে, এই বইটা থেকে আমরা কি কি বিষয়গুলোর উপরে পড়বো আর কি। So, এখানে হচ্ছে আমরা দেখেন ওমস ল, নট নোডস, ব্রাঞ্চ, লুপস, ঠিক আছে, সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট, এরপর হচ্ছে ডেল্টা থেকে ওয়াই কনভার্সন, এরপর ওয়াই থেকে ডেল্টা কনভার্সন, ঠিক আছে। আমরা দ্বিতীয় চ্যাপ্টারটা পড়ব। এরপরে গিয়ে আমরা হচ্ছে ফোর্থ চ্যাপ্টার পড়ব। হ্যাঁ, ফোর্থ চ্যাপ্টারের মধ্যে এই যে আপনার সোর্স ট্রান্সফরমেশন, থেভেনিন থিওরাম, নর্টন থিওরাম, ঠিক আছে, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, হ্যাঁ, এই বিষয়গুলো আমরা শিখবো। একদম মনে করেন যে একদম ক্রিস্টাল ক্লিয়ার, ঠিক আছে, পানির মতো শিখবো, কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আমরা এই বইটাতে থেকে আর কি কি শিখবো। দেখেন আমরা ক্যাপাসিটর বা ইন্ডাক্টর এটাও একটু দেখব। হুম, এই যে সিরিজ প্যারালাল ক্যাপাসিটর, হ্যাঁ, এই কানেকশনগুলো আমরা দেখব আর কি। So, হ্যাঁ, কি অবস্থা আশাফুল ভাই, এত লেট কেন আজকে? প্রথম ক্লাসে লেট। আসসালামু আলাইকুম আসিফ ভাই, আমার মনে ছিল না, হঠাৎ করে এখন ডাটা অন করে ফোন চার্জে ছিল তো ডাটা অন করে দেখি যে নোটিফিকেশন আসছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। না এখন আসলে শোনেন, আরেকটা বিষয়, এখন অনেকেই বলছে যে আমাদের পুরাতন ব্যাচের এই জুবায়ের ভাই বলছে যে ভাই ক্লাসটা 8টায় নিলে ভালো হয়। So, আপনাদের কাছে কি মনে হয়, 8টায় না 7টায় কোনটা বেটার হয়? ভাই 7টাই বেটার ভাই। ভাই শীতকাল তো, সবথেকে বেশি বেটার হয়, কারণ নামাজের সময় আছে তো, 7:45-এ নামাজ শুরু হয় আর কি। মানে ঈশার নামাজটা পরে হইলে একটু মানে খুবই বেটার হয় আর কি। নামাজটা পড়ে সবাই একসাথে আমরা তারপরে ভাই 9টা থেকে আরেকটা ক্লাস আছে আমাদের, এই জন্য 7টা থেকে বেটার হয় ভাই। জি ভাই, আমাদের আর একটা ক্লাস আছে ভাই, 7টায় নিলে ভালো হইতো ভাই। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। শোনেন, বিষয়টা হচ্ছে যে অনেকে আমাদের সাথে কোর্স করে, ঠিক আছে, অনেকেই জব করে, অনেকেই স্টুডেন্ট। হ্যাঁ, সো যারা জব করে তাদের জন্য হিউজ পরিমাণে প্রবলেম এই 7টায় ক্লাসে জয়েন করা, ঠিক আছে। যেমন আমাদের পুরাতন ব্যাচের নোমান সাজ্জাদ ভাই আছে, উনি আমাকে পার্সোনালভাবে SMS করেছে যে ভাই আসলে এই সমস্যা, 8টায় নিলে ভালো হয়, আমি তো জব করি। তা আমি আসলে সব বিষয়ে বুঝি। আসলে দেখা যাচ্ছে কি, মানে মানে সবার মন আসলে জোগানো যায় না, ঠিক আছে, বা সবার মন মতো করতে গেলে দেখা যাচ্ছে যে কোনো কিছুই হয় না। হ্যাঁ, এখানে আমি 7টার থেকে নিচ্ছি একটা আমার নিজেরই একটা পার্সোনাল একটা কারণে। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমার হচ্ছে শিফটিং ডিউটি, ঠিক আছে। আমার মনে করেন যে রাত 10টা থেকে সকাল 7টা পর্যন্ত ডিউটি। যেমন আজকে আমার নাইট ডিউটি, ঠিক আছে, আমি নাইটে যাব। সো আমি দেখেছি যে আমি যদি নাইটে যাওয়ার আগে এরপরে হচ্ছে আমার হচ্ছে যে যেদিন আবার ইভিনিং ডিউটি থাকে, দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত। দেখবেন আপনারা এখন ক্লাস রুটিনে আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না,
এই দেখেন আমি কি 1 তারিখে ক্লাস নিচ্ছি, এরপরে গিয়ে আবার কি 5 তারিখে ক্লাস নিচ্ছি না? জি ভাই। হ্যাঁ, এখানে একটা গ্যাপ আসছে। এই গ্যাপটা এই কারণে, কারণ আমার এই যে এরপরে হচ্ছে আমার ইভিনিং ডিউটি, দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত। এখন আমি তো আর অফিসে যা তো আপনাদের ক্লাস নিতে পারি না, বা রাত 10টার পরে তো আমি আর ক্লাস নিতে পারি না, ঠিক আছে? সো যেখানে যেখানে বড় ধরনের গ্যাপ, সেইখানে সেইখানে হচ্ছে আমার আপনার ইভিনিং ডিউটি, ঠিক আছে? আর এরপরে দেখবেন কিছু কিছু জায়গায় খুবই ঘন ঘন আছে, ঠিক আছে? সেখানে আমার আবার ছুটি, ঠিক আছে? আমার আবার 3 দিন ছুটি, 9 দিন পর পর 3 দিন ছুটি। সো সেই সব জায়গায় আবার একটু ঘন ঘন দেওয়া আছে, হ্যাঁ। সো এটাই, এরপরেও দেখা যাচ্ছে যে মানুষের পার্সোনাল প্রবলেম, হ্যাঁ, এগুলো থেকেই থাকে। সো আমি যে রুটিনটা দিয়েছি এটা টোটালি একটা জাস্ট আপনাদের একটা মাইন্ড সেট আপের জন্য। বাট এই রুটিনটা মানে টোটালি পরিবর্তন হয় আমার সময়, আমি কখন ফ্রি থাকি বা কখন ব্যস্ত হয়ে যাই, ঠিক আছে? এটার উপরে যারা আমার এর আগের কোর্সটা করেছে তারা আসলে এই বিষয়টা খুব ভালোভাবেই জানে। আচ্ছা, ওকে। সো আচ্ছা, আমরা তো বই দেখতেছিলাম। আচ্ছা দেখুন, এরপরে আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যেগুলো শিখবো সেটা হচ্ছে এই যে থ্রি ফেজ কি কাপল্ড সার্কিট, যেগুলো ম্যাগনেটিক কাপল্ড, যেগুলো ঠিক আছে, ম্যাগনেটিক কাপল্ড সার্কিট যেগুলো, ঠিক আছে, এগুলো শিখবো। এরপর হচ্ছে এসি পাওয়ার অ্যানালাইসিস শিখবো, হ্যাঁ, কিভাবে এসি পাওয়ার অ্যানালাইসিস করতে হয়। এরপর হচ্ছে থ্রি ফেজ সার্কিট, হ্যাঁ, এইগুলো পড়বো আমরা, কেমন? সো এই কয়েকটা অধ্যায় টোটাল হচ্ছে আপনার মনে হয় কয়টা ছয়টা অধ্যায়। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমরা এই 6টা অধ্যায় হচ্ছে এই আপনার আলেকজান্ডার সাদিকু আপনার সার্কিটের যে মানে বাইবেল খ্যাত যে বইটা, ঠিক আছে, আমরা সেই বাইবেল থেকে এই ম্যাথগুলো করব, কেমন? ওকে। সো দেখেন, এখন আমরা যখন থেভেনিন থিওরেম, আসলে দেখেন আমরা যখন বিভিন্ন থিওরেমের যে ম্যাথ করব, যেমন থেভেনিন থিওরেম আছে, নর্টন থিওরেম আছে, ঠিক আছে, এই থিওরেমের ম্যাথের জন্য বা আমাদের যে ম্যাগনেটিক যে সার্কিটগুলো, এই ওভারঅল সবগুলোর জন্য আমাদের কিছু বেসিক জানতে হয়, ঠিক আছে? সে বেসিকগুলো কি কি? যেমন আপনার একটা আছে হচ্ছে সিডিআর, এরপর হচ্ছে ভিডিআর, এরপরে হচ্ছে আপনার কেসিএল, এরপরে হচ্ছে আপনার ওমস ল, সরি কেসিএল, এরপর আচ্ছা কেভিএল দেই তাহলে ভালো হবে, কেভিএল, এরপর হচ্ছে ওমস ল। আপনি দেখেন, বিশ্বাস করেন, আপনি যদি এই 5টা বিষয় যদি জানেন তাহলে আপনি মনে করেন যে সার্কিটের বস হয়ে যাবেন, ঠিক আছে? সিডিআর মানে কি ভাই? সিডিআর মানে কারেন্ট ডিভাইডেড টু ভিডিআর, ভোল্টেজ আচ্ছা, ঠিক আছে। কেসিএল হচ্ছে কারশফস কারেন্ট ল, আর কারশফস ভোল্টেজ ল। কারশফস ভোল্টেজ ল, ওকে। আর ওমস ল তো সবাই জানে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমরা কিন্তু ধীরে ধীরে কিন্তু আমাদের সার্কিটের মধ্যে এন্ট্রি করতেছি, হ্যাঁ। দেখেন, আজকে যেহেতু আমাদের সিরিজ প্যারালাল নিয়েও কিছু মানে ওরিয়েন্টেশনের পরে আমাদের সিরিজ প্যারালাল নিয়েও আমাদের ডিসকাশন ছিল, ঠিক আছে? সো আমি একটু সিরিজ প্যারালাল জাস্ট বেসিকটা বোঝানোর জন্য, সিরিজ সার্কিট, হ্যাঁ। আচ্ছা ভাইরা, আমার লেখা কিন্তু খুবই জঘন্য, হ্যাঁ। সো কেউ মাইন্ড করবেন না, কেমন? আর যদিও এটা ইলেকট্রনিক্স প্যাডের উপর লেখা, তো আসলে ওই যে আপনারা অনেকে সবাই তো মনে করেন যে মানে কি বলবো,
ভোটার হইছেন না? জি ভোটার হতে গিয়ে কি অনেকে সিগনেচার করছেন না? জাস্ট ওই রকম ভাবে আমাকে লিখতে হয়, হ্যাঁ। সো যে কারণে আসলে একটু লেখাটা মানে যদি এরকম অ্যাব্রো থেব্রো না, বাট এখানে এসে অ্যাব্রো থেব্রো হয়ে যায়। আচ্ছা, আচ্ছা, কেউ কি জার্নি করতেছেন নাকি? আচ্ছা, দেখেন, আচ্ছা, নয়েস আসতেছে কোথা থেকে? একটু মিউট করেন ভাই, মিউট করেন, মিউট করেন। আচ্ছা, দেখেন, দেখেন, এটা একটা সিরিজ সার্কিট, ঠিক আছে? সিরিজ কি, যে আপনার যখন দুইটা রেজিস্ট্যান্স যখন সিরিজে থাকে সেটা হচ্ছে সিরিজ সার্কিট, ঠিক আছে? সো এখানে হচ্ছে R1 R2 দুইটা রেজিস্ট্যান্স আছে, সো রেজিস্ট্যান্স দুইটা সিরিজ আছে, সো দ্যাট ইজ কল্ড সিরিজ সার্কিট, হ্যাঁ। সিরিজ সার্কিটের যে বিষয়গুলো হয় সেটা হচ্ছে যে সিরিজ সার্কিটের বিষয়ে আসলে কারো কোনো আইডিয়া আছে? কেউ একটু কিছু বলেন, আমি একটু শুনি। সিরিজ সার্কিটের অন্যতম বৈশিষ্ট্য হলো, সিরিজ সার্কিট হলো প্রত্যেকটা যে লোড থাকবে, অর্থাৎ লোডের এক প্রান্ত আর এক প্রান্তের সাথে মানে এটা সিরিজে থাকবে আর কি। এখানে ভোল্টেজ মানে ভাগ হয়ে যায়, কারেন্টের মান সমান থাকে। হুম, ভোল্টেজ ভাগ হয়, কারেন্টের মান সমান থাকে, হ্যাঁ। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো তার মানে এখন আমাদের আশাফুল ভাই যেটা বলল, সিরিজ সার্কিটে এখানে আমাদের দুইটা, যদি লোডই বলি আর কি, যে R1 R2 দুইটা লোড, ঠিক আছে? এই দুইটা লোড হচ্ছে সিরিজে কানেক্ট আছে। এখন আশাফুল ভাই যেটা বলল যে এইখানে সাপোজ যদি ভোল্টেজ সোর্স যদি 20 থাকে, তাহলে এই 20 ভোল্টেজ সোর্সটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। সাপোজ সেটা কীরকম ভাবে ভাগ হতে পারে? হয়তো ইকুয়াল ভাবে ভাগ হতে পারে, অথবা আনইকুয়াল ভাবে ভাগ হতে পারে। যেমন এখানে 20 ভোল্টেজ দিলাম, 20 ভোল্টটা এদিক দিয়ে যাচ্ছে, ঠিক আছে, পাস হচ্ছে। পাস হতে হতে সাপোজ এখানে 10 ভোল্ট এ নিয়ে নিল, এ 10 ভোল্ট নিয়ে নিল, ঠিক আছে? সো আশাফুল ভাই এটাই বলছে যে সিরিজ সার্কিটে হচ্ছে ভোল্টেজগুলো জাস্ট ভাগ হয়ে যায়, ভোল্টেজটা ডিফারেন্ট থাকে বাট কারেন্ট সেম থাকে। এখন মনে করেন যে আপনি এখান দিয়ে সরি, এখন মনে করেন যে আপনি এখান দিয়ে 5 এম্পিয়ার আপনি বিদ্যুৎ প্রবাহিত করতেছেন, ঠিক আছে? আপনি R1-এও 5 এম্পিয়ার পাবেন, R2-তেও 5 এম্পিয়ার পাবেন, ঠিক আছে? সো যে কারণে দেখেন আমি এইখানে লাস্টে এসে আরো চিহ্ন দিয়েছি যে এটা I, মানে কারেন্ট সেম। হুম, তো তাহলে সিরিজ সার্কিটে হচ্ছে আপনার ভোল্টেজটা হচ্ছে ডিফারেন্ট থাকে, হুম, কিন্তু কারেন্টটা থাকে হচ্ছে সেম, ঠিক আছে? সো এরপরে দেখেন, আমরা হচ্ছে সিরিজ সার্কিটে হচ্ছে আরটি, মানে টোটাল রেজিস্ট্যান্স, আরটি অথবা আর আর ইকুইভ্যালেন্ট যেটাই বলেন না কেন, দুইটা সেম জিনিস। আর ইকুইভ্যালেন্ট বা আরটি দুইটা সেম জিনিস। টোটাল রেজিস্ট্যান্স বা আর ইকুইভ্যালেন্ট সেম জিনিস, হ্যাঁ। সো যদি আমরা আরটি অথবা আর ইকুইভ্যালেন্ট বের করি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে R1 যোগ হচ্ছে R2, এটা হচ্ছে সিরিজ সার্কিটে, হ্যাঁ। এরপরে এরপরে দেখেন, যদি আমরা
আরে আমাদের ওমর ভাই মাত্র বলতেছে কোন গ্রুপ। আচ্ছা 1 মিনিট দেখি, আমি একটু ওমর ভাইকে একটু লিংক দিয়ে নিই। আচ্ছা দেখেন, আমরা যদি এখানে কেভিএল অ্যাপ্লাই করি, ঠিক আছে, একটা লুপ চালাই, যদি লুপ চালাই আমরা, ঠিক আছে, তাহলে দেখেন কি হয়। আইঅন লুপ চালালাম, সো আমরা এখানে লিখি যে অ্যাপ্লাইং KVL at loop I1 বা I যেটাই বলেন না কেন, আচ্ছা I বলেন, I1 বলার দরকার নাই, ঠিক আছে। দেখেন তাহলে এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি যখন KVL অ্যাপ্লাই করবেন, কারশফস ভোল্টেজ ল যখন অ্যাপ্লাই করবেন, তখন আপনার এই যে ভোল্টেজ সোর্স আছে না ভাইরা, এখানে ভোল্টেজ সোর্স ভি, একটু রেসপন্স করবেন। জি আচ্ছা, এই যে ভোল্টেজ সোর্সটা আছে, ভোল্টেজ সোর্সে দেখেন একটা ডিরেকশন দেওয়া আছে প্লাস মাইনাস, তাই না? জি আচ্ছা, তখন এই ডিরেকশন অনুযায়ী আচ্ছা এই ডিরেকশন অনুযায়ী আপনার বাকি যে লোড বা যে সোর্সগুলো থাকবে সেইগুলো ডিরেকশন হবে। যেমন কি এখানে কি মাইনাস, এরপরে প্লাস, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, এখন এটা প্লাস, এটা মাইনাস, ঠিক আছে? বুঝতে পারছেন যে সোর্স থাকবে কেভিএল এ, অর্থাৎ ভোল্টেজ সোর্স থাকবে, সেই ভোল্টেজ সোর্সের যে সাইন, মানে সাইন, সেই সাইন অনুযায়ী বাদ বাকিগুলোর হচ্ছে সাইন হবে, কেমন? সো দেখেন, তো তাহলে এখান থেকে আমরা কি বের করতেছি? এখান থেকে আমরা কেভিএলটা অ্যাপ্লাই করলাম হচ্ছে টোটাল ভোল্টেজটা বের করার জন্য, ঠিক আছে? টোটাল ভোল্টেজ, এই আমাদের এই ভিটিটা বের করতে হবে, টোটাল ভোল্টেজ, ঠিক আছে? টোটাল ভোল্টেজটা বের করার জন্য আমরা কেভিএলটা অ্যাপ্লাই করেছি, ঠিক আছে? এখন দেখেন তাহলে কি আমরা কারশফস ভোল্টেজ লতে তাহলে কি দেখি, এখানে হচ্ছে ভিটিটা মাইনাস আছে প্রথমে, তাহলে মাইনাস ভিটি প্লাস, আচ্ছা ভি ইকুয়াল কি ভাই? V is equal to IR. আইআর, ওকে, ঠিক আছে। তাহলে যেহেতু আমরা ভোল্টেজ ল অ্যাপ্লাই করেছি, তাহলে এই প্রান্তের হচ্ছে ভি ইকুয়াল কি হবে? এখানে ভি ইকুয়াল কি আই স্যার 5R1, তাই না? এরপরে এই আর টুটা কি হবে? এটা হচ্ছে ভি1, এটা হচ্ছে ভি2, তাহলে এটা হচ্ছে আই আর টু, তাই না? তো তাহলে লিখে R2, দেখ, তাহলে এখানে কি আই আর1 যোগ হচ্ছে আই R2, আর2, R2, ওকে, ইকুয়াল কি 0, ঠিক আছে? 0, হ্যাঁ, এটা আমাদের আপনার কারশফস ভোল্টেজ ল আমাদেরকে এটাই বলে, ঠিক আছে? তাহলে দেখুন আমাদের ভিটি, আচ্ছা ভিটি অথবা আপনি ভিটিকে আবার ই দ্বারা প্রকাশ করতে পারেন, ঠিক আছে? তাহলে ভিটি সমান সমান কি হচ্ছে?
আই আর ওয়ান যোগ হচ্ছে আই আর টু, ঠিক আছে। এরপরে আমরা আবার কি এটাই জাস্ট এটাই একটা ফর্মুলা আর কি। এরপর আমরা আবার ওখানে আবার উপরে পেলাম যে ভি ওয়ান সমান সমান কি আই আর ওয়ান, এরপর হচ্ছে আপনার ভি টু সমান সমান হচ্ছে আই আর টু, তাই না? R2 হ্যাঁ হ্যাঁ, জাস্ট এটা। ওকে, দেখেন আর একটা বিষয়, সেটা হচ্ছে যেহেতু আমি সিরিজ সার্কিটে আসছি, তো আমি যেহেতু কেভিএলটা শিখলাম, এখন সিরিজ সার্কিটে পার্থক্যটা হয় হচ্ছে কিসের? ভোল্টেজের, তাই না? ভোল্টেজ হ্যাঁ, ভোল্টেজের পার্থক্য হয়, কারেন্ট সেম থাকে, কারেন্টটা হচ্ছে সেম থাকে। তাহলে সেম থাকে কারেন্ট। হ্যাঁ, তাহলে এখন আপনারাই বলেন যে আমি সিডিআর অর্থাৎ কারেন্ট ডিভাইডেড রুল কোথায় অ্যাপ্লাই করব, আর ভিডিআর ভোল্টেজ ডিভাইডেড রুল কোথায় অ্যাপ্লাই করব? ভোল্টেজ ডিভাইডার রুল সিরিজ সার্কিট এবং কারেন্ট ডিভাইডার রুল প্যারালাল সার্কিটে ব্যবহার করব। হ্যাঁ এক্স্যাক্টলি সেটাই। তাহলে কি আমাদের হচ্ছে সিডিআরটা হয় হচ্ছে প্যারালাল সার্কিটে, আচ্ছা প্যারালাল স্পেলিং হয়তো ভুল গেছে, আচ্ছা প্যারালাল সার্কিটে, আর ভিডিআরটা অ্যাপ্লাই হয় হচ্ছে আপনার সিরিজ সার্কিটে, তাই না? ওকে, সো দেখেন এখন আমরা একটু ভিডিআরটা বিষয়টা একটু জানি, বা ভিডিআর এর ফর্মুলাটা কি। হ্যাঁ, ভিডিআর যেটাকে আমরা ভোল্টেজ ডিভাইডেড রুল বলি, ভিডিআর যেটা। হ্যাঁ, তো যদি ভিডিআর হয় তাহলে হচ্ছে আপনার হচ্ছে কি যেমন এই প্রান্তের আমরা হচ্ছে ভোল্টেজ ডিভাইডেড রুলটা অ্যাপ্লাই করব। সো ভোল্টেজ ডিভাইডেড রুলটা অ্যাপ্লাই করব কেন? কারণ আমার এই প্রান্তের হচ্ছে ভোল্টেজ জানা দরকার, এই প্রান্তের হচ্ছে ভোল্টেজটা কত, ঠিক আছে? সো আমি যে কারণে এই প্রান্তে ভোল্টেজটা অ্যাপ্লাই করব। সো সেটাকে আমি কি দ্বারা প্রকাশ করতেছি? ভি আর ওয়ান, ঠিক আছে? সো ভি আর ওয়ান মানে কি? আপনার হচ্ছে টোটাল ভোল্টেজ গুণন হচ্ছে আপনি যার অ্যাক্রসে হচ্ছে ভোল্টেজ বের করবেন সেইটা, ঠিক আছে, ডিভাইডেড টোটাল রেজিস্ট্যান্স। টোটাল রেজিস্ট্যান্স কি কি আছে? R1 আছে আর R2 আছে। R1 প্লাস R2 হ্যাঁ, বুঝতে পারছেন? এখানে যদি আরো যদি রেজিস্ট্যান্স থাকতো তাহলে এই সবগুলো রেজিস্ট্যান্স যোগ হতো, টোটাল রেজিস্ট্যান্স। R3 R4 R5 আর হোয়াটএভার সেটা যাই হোক না কেন, আমাদের মেইন কনসেপ্ট হচ্ছে যে টোটাল ভোল্টেজ গুণন হচ্ছে আমরা যে প্রান্তের হচ্ছে ভোল্টেজটা বের করব সেই প্রান্ত ডিভাইডেড হচ্ছে টোটাল Resistance. রেজিস্ট্যান্স, ঠিক আছে? তাহলে দেখেন টোটাল রেজিস্ট্যান্স হ্যাঁ, R2 ডিভাইডেড বাই টোটাল ভি রেজিস্ট্যান্স। R2 কি হবে? ভিটি গুণন হচ্ছে VT R2 R2 ডিভাইডেড টোটাল ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স। হ্যাঁ, যোগ হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স, তাই না? এই হচ্ছে আপনার ভিডিআর। ওকে, তো সিরিজ সার্কিট নিয়ে আর হোপফুলি কারোর তেমন কোনো আর কোশ্চেন নাই। এরপরে আমরা যখন ম্যাথ করব তখন আমাদের বিষয়গুলো একদম ইজি হয়ে যাবে, একটু ওয়েট করেন। আমার আসলে ক্লাসের একটাই মনে করেন যে কি বলবো, আমার ক্লাস করে সবাই এই জন্যই মজা পায়, কারণ আমি যখন কোনো ফর্মুলা আমার হচ্ছে বেসিক্যালি আমি আগে ফর্মুলা শিখাই, এরপরে হচ্ছে আমি ম্যাথে যাই। ইনস্ট্যান্ট ফর্মুলা, ইনস্ট্যান্ট ম্যাথ, ঠিক আছে? জি ভাই। হয়তো প্রথম অবস্থায় অনেকের মানে প্রথম অবস্থা বলতে কি আমার ক্লাসের শুরুতে হয়তো অনেকের বোরিং লাগতে পারে। কেন বোরিং লাগে? কারণ আমি প্রথমে ফর্মুলা শিখাই, তো ফর্মুলাতে আসলে অনেকে বোরিং ফিল করে। বাট সে যদি একটু ধৈর্য ধরে যদি আমার লাস্ট পর্যন্ত থাকে তখন সেই বলে যে ভাই আরো ক্লাস নেন, ম্যাথ করতে খুব ভালো লাগতেছে, বুঝছেন? ভাই আমরা ফর্মুলা না জানলে তো ম্যাথ করতেই পারবো না। আচ্ছা ঠিক আছে ভাই, দেখেন আমাদের সিরিজ গেল, এখন আমরা একটু প্যারালালে যাই, ঠিক আছে?
ওকে, সো প্যারালালে কি ভাই, প্যারালালে হচ্ছে কারেন্টটা হচ্ছে কি থাকে, ডিফারেন্ট, কারেন্ট ভাগ হয়ে যায় ডিফারেন্ট থাকে, কারেন্টটা ভাগ হয়ে যায়, আর হচ্ছে ভোল্টেজটা হচ্ছে সেম থাকে। ভোল্টেজ সেম থাকে। হুম, রেজিস্ট্যান্স প্রত্যেক Okay. শাখার উল্টানো আচ্ছা ঠিক আছে, এরপরে দেখি আমরা। আচ্ছা আমরা এবার ভিটি না দিয়ে এবার ই ইউজ করি, ঠিক আছে? ভিটি আর ই কিন্তু সেম, সো কেউ ঘাবড়ানোর কোনো কারণ নেই, হ্যাঁ? সো দেখেন, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3। এখান থেকে আমার হচ্ছে আই প্রবাহিত হচ্ছে, কারেন্ট প্রবাহিত হচ্ছে। সো কারেন্টটা যেহেতু ভাগ হয়ে যাবে, সো আমরা ধরে নিই এখান দিয়ে আমাদের I1 কারেন্ট প্রবাহিত হচ্ছে, এইখান দিয়ে হচ্ছে I2 কারেন্ট প্রবাহিত হচ্ছে, এইখান থেকে I3 কারেন্ট প্রবাহিত হচ্ছে। অর্থাৎ এই I1 কারেন্টটা তিনটা ভাগে ভাগ হয়ে গেল, যেহেতু এটা প্যারালাল সার্কিট। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি ভাই, জি ভাই। ওকে, ঠিক আছে। সো দেখুন, এখন প্যারালালে কারেন্টের ফর্মুলা কি, মানে এখানে তো কারেন্ট যাচ্ছে কি, মেইন কারেন্ট একটা, মানে আই কারেন্ট যাচ্ছে, যা আলা সেই আই কারেন্টটা হচ্ছে কি হচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে, তাই না? প্রত্যেক শাখায় ডিভাইডেড এরকম ভাবেই তো ভাগ হয়ে যাচ্ছে, তাই না? ওকে, এরপরে আমরা হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স, সিরিজে টোটাল রেজিস্ট্যান্সটা কিভাবে পাই, বা আর ইকুইভ্যালেন্টটা কিভাবে পাই? আর ইকুইভ্যালেন্টটা পাই হচ্ছে কিভাবে, এরকম ভাবে R1 প্যারালাল R2 প্যারালাল সাইন R3, তাই না? আচ্ছা, অনেকে হয়তো অন্যভাবে শিখতে পারেন যে 1/R1 যোগ হচ্ছে 1/R2, তাই না? হোয়াটএভার, সেটা আপনার যাই লেখেন না কেন, বাট সিস্টেমটা তো এরকমই নাকি? জি ভাই, একই। ওকে, সো ঠিক আছে। দেখুন, এখন আমরা যখন আমরা ক্যালকুলেটর চাপবো তখন এটা কিভাবে করব? দেখেন, R1 R1 ইনভার্স যোগ হচ্ছে Plus R2 ইনভার্স R2 অন ইনভার্স, যোগ হচ্ছে R3 R3 ইনভার্স, R3 ইনভার্স অন, ইনভার্স, আর হচ্ছে হোল ইনভার্স, তাই না? হোল ইনভার্স। ওকে, সেটা হচ্ছে ক্যালকুলেটর হচ্ছে আপনার ক্যালকুলেশন করার একটা ফর্মুলা, তাই না? জি ভাই। আচ্ছা, এরপরে আচ্ছা দেখেন, আর একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে রাখেন। আচ্ছা, আপনারা তো ভিডিআর শিখলেন, সিডিআর সম্পর্কে কেউ কিছু বলেন। এখানে ব্রাঞ্চ আছে কয়টা? তিনটা এখানে ব্রাঞ্চ আছে তিনটা, মানে তিনটা রেজিস্ট্যান্স, তিনটা লাইন। এখন এখানে কি সিডিআর অ্যাপ্লাই করা যাবে? জি স্যার, প্যারালালে তো আমরা কারেন্ট ডিভাইডার অনলি অ্যাপ্লাই করি। আচ্ছা, আর কারো কোনো আইডিয়া? আপনাদের কি জানা আছে যে সিডিআর অ্যাপ্লাই করতে হলে কয়টা ব্রাঞ্চ লাগে? একটা দুইটা জানা- ব্রাঞ্চ লাগে, হ্যাঁ, দুইটা। বা একাধিক ব্রাঞ্চ লাগে। আচ্ছা, একজন বললো দুইটা ব্রাঞ্চ, আর একজন বললো একাধিক ব্রাঞ্চ। আর কারো কোনো আইডিয়া? মিনিমাম দুইটা ব্রাঞ্চ লাগবে, তাহলেই হবে। আচ্ছা, মিনিমাম দুইটা ব্রাঞ্চ, আর সর্বোচ্চ যত থাকে। আচ্ছা দেখেন, এখন বিষয়টা হচ্ছে যে আপনারা সবার অ্যান্সারই মোটামুটি ঠিক আছে, বাট আপনারা কেউ তেমন ক্লিয়ার না আমার কাছে যেটা মনে হলো। আচ্ছা, আমাদের আপু কি বলে? আপু আছেন? জি ভাইয়া। ভাই আসি। আচ্ছা আপু, আপনি বলেন, আপনার কোনো আইডিয়া? নোড লাগবে দুইটা। আচ্ছা, আপনি বলছেন দুইটা ব্রাঞ্চ লাগবে।
আচ্ছা দেখেন, এখন বিষয়টা হচ্ছে যে সিডিআর মাত্র দুইটা ব্রাঞ্চেই অ্যাপ্লাই করা যায়, বুঝতে পারছেন? যে কোনো দুইটা ব্রাঞ্চ আপনি সিডিআর অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ কারেন্ট ডিভাইডেড রুলটা অ্যাপ্লাই করতে পারবেন। বাট আমাদের অনেক যদি ব্রাঞ্চ থাকে তাতেও আমাদের কোনো সমস্যা নাই, আমরা সিডিআর অ্যাপ্লাই করতে পারবো। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ওই যে ইকুইভ্যালেন্ট সার্কিট আর ইকুইভ্যালেন্ট নিয়ে আসবেন, ঠিক আছে? যেমন দেখেন এখানে তিনটা ব্রাঞ্চ আছে, একটু কথাটা বোঝার চেষ্টা করেন, একটু ধরার চেষ্টা করেন। হ্যাঁ, আমি বলেছি যে সিডিআর অ্যাপ্লাই করার জন্য আমাদের হচ্ছে দুইটা ব্রাঞ্চ লাগবে। সাপোজ এই ব্রাঞ্চ আর এই ব্রাঞ্চ, আচ্ছা বাদ দিলাম, এই ব্রাঞ্চও নিলাম না। সাপোজ মানে দুইটা ব্রাঞ্চ, এই ব্রাঞ্চ বা এই ব্রাঞ্চ, এই দুইটা ব্রাঞ্চের মধ্যে আমরা সিডিআর অ্যাপ্লাই করতে পারবো। বাদ বাকি যে ব্রাঞ্চগুলো আছে তাহলে এই ব্রাঞ্চগুলো কি হবে? হ্যাঁ, সো এই ব্রাঞ্চগুলোরও করা যাবে। সেক্ষেত্রে আমাকে এই দুইটা ব্রাঞ্চের হচ্ছে ইকুইভ্যালেন্টটা নিতে হবে। সো কিভাবে একটু দেখেন, মানে তাকে আপনাকে ইকুইভ্যালেন্ট করে দুইটা ব্রাঞ্চে বানাতে হবে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আপনি সিডিআর অ্যাপ্লাই করতে পারবেন। দেখেন আপনাদের হয়তো অনেকের বুঝতে সমস্যা হচ্ছে, একটু দেখেন আমি ইকুইভ্যালেন্টটা বানাই। দেখেন আমি হচ্ছে আর ইকুইভ্যালেন্ট নিলাম, কার কার মধ্যে আর ইকুইভ্যালেন্ট নিলাম, R1 প্যারালাল হচ্ছে R2, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের সেই আর ইকুইভ্যালেন্ট, আর এটা হচ্ছে আমাদের R3। ভাই বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। জি ভাই বুঝতে পারছি। দেখেন আমাদের তিনটা ব্রাঞ্চ ছিল, আমরা কিন্তু দুইটা ব্রাঞ্চ বানায় নিলাম। কিভাবে দুইটা ব্রাঞ্চ বানায় নিলাম? আমরা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, আর ইকুইভ্যালেন্ট করে আমরা দুইটা ব্রাঞ্চ বানায় নিলাম। সো এই ক্ষেত্রে যদি আরো 10-20টা থাকতো ব্রাঞ্চ, তাহলে কিন্তু আমরা আর ইকুইভ্যালেন্ট বানায় নিতাম, ঠিক আছে? নিয়ে আমরা যে কোনো দুইটা ব্রাঞ্চই করতাম। এগুলো যদি মনে করেন যে এখানটা মনে করেন যে R4, এটা মনে করেন যে R5 হলো, সমস্যা নেই। এই যে R4 ইকুইভ্যালেন্ট R5, ঠিক আছে? জাস্ট এরকম ভাবে আর ইকুইভ্যালেন্ট বানায় নেবেন। হ্যাঁ, সো এখন আপনি সিডিআর অ্যাপ্লাই করেন। দেখেন তাহলে আমরা হচ্ছে সিডিআর অ্যাপ্লাই করব, কারেন্ট ডিভাইডেড রুল, মানে হচ্ছে আমরা কারেন্ট বের করব, এই ইকুইভ্যালেন্ট আর কিউ এর কারেন্ট বের করব। তাহলে এটার কারেন্ট বের করতে হলে আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টোটাল কারেন্ট, এটা যে টোটাল যে কারেন্টটা থাকবে, ঠিক আছে, সেই টোটাল কারেন্ট গুণন হচ্ছে অপোজিট ব্রাঞ্চের, মানে অপোজিট ব্রাঞ্চ। আর ইকুইভ্যালেন্টের অপোজিট ব্রাঞ্চ কোনটা? R3, ঠিক আছে? হ্যাঁ, ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স, সেই আগের মতো টোটাল রেজিস্ট্যান্স। ক্লিয়ার? এখন দেখেন আমরা হচ্ছে R3 এর হচ্ছে কারেন্ট বের করব। তাহলে টোটাল কারেন্ট গুণন হচ্ছে R3 এর অপোজিট ব্রাঞ্চ কোনটা? আর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স। ভাই বেসিকটা কি ক্লিয়ার হয়েছে না হয়নি এখনো? বলেন বলেন, ক্লিয়ার হয়েছে? জি ভাই ক্লিয়ার। ওকে, তো শোনেন, আমি আগেই বলেছি আপনাদের যারা পারেন না তাদের জন্য ভালো, আর যারা পারেন তাদের জন্যও ভালো, তাদের জন্য আরো ভালো, কারণ তাদের আরো বেসিকটা খুব সুন্দর মতো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সো দেখেন তাহলে সিডিআর এ কিন্তু আমরা এটাই শিখলাম যে যতই ব্রাঞ্চ থাকুক না কেন আমাদের দুইটা ব্রাঞ্চে কনভার্ট করতে হবে, ঠিক আছে? সো প্যারালাল সার্কিট গেল, সিডিআর গেল। সো এখন আমরা ওহমস ল দেখি, সে ছোটকালে পড়েছিলাম ওহমস ল। এই ভাই আমি আগের গ্রুপে আমি লিংক দিছিলাম না গ্রুপের,
ভাই দিছিলেন? এতে সবাই এরকম এসএমএস করে কেন যে গ্রুপের লিংক পাইনি, লিংক পাইনি? সবটা আসসালামু আলাইকুম। সো এই হচ্ছে অবস্থা। আসসালাম আঙ্কেল, ভালো আছেন? রইকুল দুইতলা। আচ্ছা, এই ওমর ফারুক ভাই, আমি তো গ্রুপে তো অনেক আগেই দিয়ে দিয়েছি, আপনি দেখেননি এসএমএস গুলো? আচ্ছা দেখেন, ওমস ল। ওমস ল কি বলে? ওমস ল বলে হচ্ছে ভোল্টেজ সমানুপাতিক কি কারেন্ট, তাই না? ভোল্টেজ সমানুপাতিক কারেন্ট। এরপর কি আপনার ভোল্টেজ ইকুয়াল হচ্ছে কি আইআর, তাই না? এরপর হচ্ছে কি আমরা কি জানি? হ্যাঁ ফয়সাল ভাই, আপনিও লেট। আচ্ছা, তো ঠিক আছে, সমস্যা নেই, ক্লাসের রেকর্ডেডটা আছে, সমস্যা নেই, পেয়ে যাবেন, নো প্রবলেম। আচ্ছা দেখেন, এরপরে কি পাওয়ার। পাওয়ার সমান সমান কি ভিআই, এগুলো বেসিক একটা বিষয়। এরপর আমরা ভি সমান সমান কি জানলাম? ভি সমান সমান জানলাম আইআর গুণন এই আই, তাহলে কি হচ্ছে পাওয়ার সমান সমান কি আই স্কোয়ার আর, তাই না? আবার আই স্কোয়ার আর সমান সমান আমরা কি জানো লস শিখছি আমরা মেশিন পার্টে? আই স্কোয়ার আর সমান সমান কি লস? কপার লস। কোর লস, কোর লস, হ্যাঁ কপার লস, কপার লস। আচ্ছা, ভি আই সমান সমান কি ভি ডিভাইডেড আর। এই জাস্ট এটাই ওমস ল। ওমস ল নিয়ে আসলে সেরকম বলার কিছুই নেই। হ্যাঁ, ওকে। আচ্ছা দেখেন, এখন হচ্ছে লুপ। আচ্ছা, আর একটা জিনিস একটু জেনে রাখেন, লুপ জিনিসটা কি বলেন? তাই না? বদ্ধ পথ। বদ্ধ পথ বা ক্লোজ পাথ। যদি আমরা একটু ইংলিশে বলতে যাই সেক্ষেত্রে হয় ক্লোজ পাথ, তাই না? আচ্ছা, লুপটা আমরা কেন ইউজ করি? কেভিএল অ্যাপ্লাই করার জন্য। কেভিএল অ্যাপ্লাই করার জন্য। কেভিএলটা কেন অ্যাপ্লাই করি? কারেন্টের মান বের করার জন্য। কেভিএল অ্যাপ্লাই করে কেন আমরা কারেন্টের মান বের করি? না সরি, ভোল্টেজের মান। আর ভোল্টেজ ব্রাঞ্চের ভোল্টেজ করুন। ভোল্টেজ বের করার জন্য কেভিএলটা ইউজ করি। ভোল্টেজ বের করার জন্য। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে যে অ্যানসারটা চাচ্ছিলাম আমি আপনাদের কাছ থেকে পেয়েছি। ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে এখানে লুপটা ইউজ করি হচ্ছে কেভিএল ইউজ করার জন্য, বা একটা ক্লোজ পাথে হচ্ছে আমরা লুপ ইউজ করব। এটা হচ্ছে কেভিএল ইউজ করার জন্য, আর কেভিএলটা ইউজ করি হচ্ছে আপনার প্রতিটা ব্রাঞ্চের ভোল্টেজ বের করার জন্য। প্রতিটা ব্রাঞ্চের হচ্ছে ভোল্টেজ বের করার জন্য বা টোটাল ভোল্টেজটা বের করার জন্য আমরা কেভিএলটা অ্যাপ্লাই করি। ঠিক আছে? সো এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার আমি একটা
সার্কিট আঁকাই, সেটা সবচেয়ে ভালো হয়। সো দেখেন, এটা হচ্ছে V1, এটা V2, এটা V3, এটা V4, ঠিক আছে। এটা মনে করেন R1, এটা মনে করেন R2, এটা মনে করেন R3, ঠিক আছে। সো এখানে কয়টা লুপ আছে? এখানে লুপ আছে কয়টা? টোটাল কয়টা লুপ আছে? 3টা। 3টা লুপ আছে। 3টা লুপ আছে। দেখেন, I1, I2, I3, তাই না? 3টা লুপ আছে। ওকে, ঠিক আছে। দেখুন, এখন বিষয়টা হচ্ছে এই যে আমি লুপের ডিরেকশনটা দিচ্ছি, ক্লকওয়াইজ দিচ্ছি না এন্টি ক্লকওয়াইজ দিচ্ছি? ক্লকওয়াইজ। কেন কেন ক্লকওয়াইজ দিচ্ছি আমি? আমি তো চাইলে এন্টি ক্লকওয়াইজও দিতে পারতাম। আমি কেন ক্লকওয়াইজ দিচ্ছি? ব্যাটারির সাপেক্ষে। হ্যাঁ, ব্যাটারির সাপেক্ষে। এখন ব্যাটারির কি সাপেক্ষে? প্লাস মাইনাস সাইন সাপেক্ষে, ঠিক কিনা? জি। সাপেক্ষে। হ্যাঁ জি ভাই, ব্যাটারির পোলারিটি। হ্যাঁ, ব্যাটারির প্লাস মাইনাসের সাপেক্ষে। পোলারিটির সাপেক্ষে। এখন দেখুন, সো তাহলে হ্যাঁ জাহিদুল ভাই, শুনতে পাচ্ছেন? জাহিদুল ভাই, লজ্জা পাইছেন নাকি ক্লাসে লেটে জয়েন করে? জাহিদুল ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, বেচারার মনে হয় অনেক শীত লেগেছে। ঠিক আছে, দেখুন, তাহলে আমি এই যে লুপ যে চালালাম, আমি যে লুপের যে সাইনটা দিলাম, এটা হচ্ছে ক্লকওয়াইজ ঘোরালাম, কারণ হচ্ছে আমার পোলারিটি, ব্যাটারির পোলারিটি অনুযায়ী, ঠিক আছে। সো এখন যদি আমার ব্যাটারির যদি এরকম থাকতো, সাপোজ, আর একটা হচ্ছে এরকম আছে, তাহলে আমার এটা কি হতো? ক্লকওয়াইজ হতো, তাই না? আর এটা কোন দিকে হতো? এন্টি ক্লকওয়াইজ। বুঝতে পেরেছেন? জি জি। ওকে, ঠিক আছে, জাস্ট এটাই। এরপরে দেখেন, আমরা কি বললাম? লুপটা চালাই হচ্ছে কেভিএল ইউজ করি, তাই না? লুপে সর্বদা হচ্ছে কেভিএল অ্যাপ্লাই হয়, ঠিক কিনা? জি স্যার। ওকে, জি জি ভাই। ঠিক আছে। আমাদের আরেকটা জিনিস দরকার হচ্ছে নোট। নোট নোড, নোড বা জাংশন। নোটের বিষয়ে কেউ কিছু বলেন, আমি একটু শুনি। মিলিত স্থান। যে কয়েকটি ইলেকট্রিক্যাল প্যারামিটার আপনার যে বিন্দুতে মিলিত হয় সেটাকে আপনার নোড বলা হয়। একাধিক ব্রাঞ্চ যে বিন্দুতে মিলিত হয়। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে নোট সম্পর্কে
এখন দেখি, আমরা দেখলাম যে আপনার যখন সিডিআর অ্যাপ্লাই করেছি তখন আমাদের মিনিমাম হচ্ছে, মানে আমাদের হচ্ছে 2টা ব্রাঞ্চের দরকার হয়, তাই না? আর নোডের ক্ষেত্রে আচ্ছা, আমি এত ডিটেলস আগেই যাব না, কারণ গেলে পরে আবার বুঝতে অসুবিধা হবে। এখন দেখেন, নোডে আমরা কি অ্যাপ্লাই করি? নোডে আমরা অ্যাপ্লাই করি হচ্ছে কেসিএল, ঠিক কিনা? জি এই জিনিসটা মনে রাখবেন, নোডে হচ্ছে কেসিএল অ্যাপ্লাই করি, আর হচ্ছে লুপ বা মেশ একই জিনিস, কিন্তু আমরা অ্যাপ্লাই করি কি কেভিএল, ঠিক আছে? এখন নোডে যে কেসিএলটা অ্যাপ্লাই করি, একটা তাহলে আঁকাই। মনে করেন যে এটা একটা ব্রাঞ্চ, দেখেন এটাতে এইখানে একটা ব্রাঞ্চ বা নোড, এইখানে একটা নোড, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা বিষয় বলে দেই আপনাদের, কেসিএল এর ক্ষেত্রে এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। কেসিএল মানে হচ্ছে কারশফস কারেন্ট ল। কারশফস কারেন্ট ল জিনিসটা কি আসলে কেউ বলতে পারবেন? কারশফস কারেন্ট ল জিনিসটা কি? প্রত্যেকটা নোডে আগত করেন এবং নির্গত করেন। কারশফস কারেন্ট ল প্রতিটা নোডে আগত করেন এবং নির্গত করেন এবং নির্গত কারেন্টে বীজগাণিতিক যোগফল 0। দেখেন, বীজগণিতিক যোগফল 0, এটা তো হচ্ছে ভোল্টেজেরটা বললেন আপনি, কেভিএল এর কথা বললেন। এটা আগত কারেন্ট ইজ ইকুয়াল টু নির্গত কারেন্ট। হ্যাঁ, এখানে হচ্ছে অর্থাৎ কেসি হলো কোনো একটা নোড বা জাংশন, দেখেন, মানে যেই পরিমাণ কারেন্ট প্রবেশ করবে সেই পরিমাণ কারেন্ট বের হয়ে যাবে। এটা হচ্ছে আপনার সামেশন অফ, আমার কথাটা একটু শুনেন প্লিজ, সামেশন অফ ইন্টার্নিং কারেন্ট ইকুয়াল সামেশন অফ লিভিং কারেন্ট, ঠিক আছে? অর্থাৎ একটা নোডের হচ্ছে আগত কারেন্ট আর হচ্ছে লিভিং কারেন্টটা কি হয়? সমান হয়, ঠিক আছে? সামেশন অফ ইন্টার্নিং কারেন্ট, সামেশন অফ লিভিং কারেন্ট। হ্যাঁ, এখন আমি যদি একটা ব্রাঞ্চ আঁকাই, একটা সার্কিট আঁকাই, যদি আমি এরকম একটা সার্কিট আঁকাই, এই চিহ্ন দ্বারা বোঝাচ্ছে সে হচ্ছে এইদিকে ফ্লো হচ্ছে, তাই না? দেখেন, এইখান দিয়ে কি হচ্ছে? ইন্টার ঘটতেছে, তাই না? এইখান দিয়ে তার হচ্ছে এন্ট্রি হচ্ছে, ঠিক আছে না? আর এইখান দিয়ে কি হচ্ছে? লিভিং হচ্ছে, নাকি? জি ভাই। ওকে, এখন আমার এই ব্রাঞ্চটা তাহলে কি? এই ব্রাঞ্চে কোনো সাইন দেওয়া আছে?
এটা এন্ট্রি করতেছে না লিভ করতেছে কোনো চিহ্ন দেওয়া আছে? না ভাই, ভাই এই ভাই ব্রাঞ্চ চিহ্ন দিয়ে দেওয়া তো আছে কারেন্টের এই ব্রাঞ্চ দিয়ে মানে দেয়া আছে। বুঝি নাই। মানে এখানে তো I1 বা I2 এটা চিহ্নিত করে তারপরে এই করতে হয়, কিন্তু এখানে যে আপনার কারেন্টের যে আরো চিহ্নটা দিয়ে মানে দেয়া আছে, এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে মানে এটা এন্ট্রি করতেছে আর মাঝখানে একটা মানে বের হয়ে যাচ্ছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন এখান দিয়েও এন্ট্রি করতেছে নাকি? মানে যে একটা যে মাঝখানে যে একটা বিন্দু আছে, পয়েন্ট আছে জাংশন, না ওদিক দিয়েও কারেন্ট লিভিং করছে। এদিক দিয়ে আর একজন কি বলে এদিক দিয়ে কারেন্ট লিভিং হচ্ছে। আচ্ছা আমি এটা একটা পয়েন্ট দিই, এ নোট আর বি নোট। এখন বলেন বি নোট দিয়ে হ্যাঁ, কি বি নোট হচ্ছে? দিয়ে কারেন্ট লিভিং হচ্ছে, কেন বি নোট দিয়ে কারেন্ট লিভিং হচ্ছে কিভাবে বুঝলেন? কারণ ভোল্টেজটা এ নোটে আছে এবং দুই ভাগে দুই দিকে বিভক্ত হয়ে লিভিং হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা দেখেন, এখন বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে যে আপনার নোড অ্যানালাইসিস যখন করবেন, নোড অ্যানালাইসিসটা আমরা করি বেসিক্যালি কারেন্ট বের করার জন্য। আর নোড অ্যানালাইসিস যখন আমরা করব তখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে যদি কোনো ব্রাঞ্চের যদি কোনো অ্যারো চিহ্ন না দেওয়া থাকে, এন্ট্রি বা লিভিং এর যদি কোনো চিহ্ন না দেওয়া থাকে, তাহলে আপনাকে মাস্ট সেটাকে লিভিং ধরে নিতে হবে, লিভিং ধরে নিতে হবে। মাইনাস। সেটাকে আপনি লিভিং ধরে নেবেন। ক্লিয়ার? জি ওকে, জি ভাই। সেই কথাটা মনে রাখেন, কারণ এরকম ম্যাথ আছে আমাদের বইতেই আছে, দেখেন আমরা করবো। ভাই কথাটা আরেকবার একটু বলেন। আচ্ছা আমি বলতেছি, আমি তো চিত্রটাই মুছে দিলাম। আচ্ছা আমি এরপরে আমি মুখে বলি। হ্যাঁ, এখানে আপনার যখন নোড অ্যানালাইসিস করবেন, মনে করেন যে সাপোজ এই একটা নোড, এই একটা নোড, এই একটা নোড, এটা এ নোড, এটা বি নোড, এটা সি নোড। দেখেন এ নোড দিয়ে আপনার কারেন্টটা এন্ট্রি করতেছে। আমরা জানি যে সামেশন অফ আপনার এন্ট্রি কারেন্ট মানে ইন্টার্নিং কারেন্ট ইকুয়াল সামেশন অফ লিভিং কারেন্ট। এটা হচ্ছে আমাদের কেসিএল, কারেন্ট ডিভাইড কারশফস কারেন্ট ল। এখন আমি বলেছি যে যে নোডে কোনো সাইন দেওয়া থাকবে না, সেটা এন্ট্রি করতেছে কি লিভিং করতেছে, যেমন আমাদের সিতে কোনো সাইন দেওয়া নাই, সে এন্ট্রি করতেছে কি লিভিং করতেছে উই ডোন্ট নো। সো তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে লিভিং হবে। এক্ষেত্রে হচ্ছে লিভিং সাইন হবে। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট নোড অ্যানালাইসিসের একটা বিশাল একটা সুবিধা বলতে পারেন। আর যারা এই বিষয়টা না বুঝে তাদের জন্য অসুবিধা, বাট সেটাকে আপনি অলওয়েজ টাইম আপনাকে লিভিং ধরে নিতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি? এ ইকুয়াল বি প্লাস সি। ঠিক আছে, যে সামেশন অফ এন্ট্রি কারেন্ট সামেশন অফ লিভিং কারেন্ট ইকুয়াল সামেশন, জাস্ট এটাই। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, ভাইয়া বিষয় আরেকটু ভালো হতো। এই বিষয়ে আবার বলবো? হালকা হালকা একটু বলেন। আচ্ছা ঠিক আছে। মিচিং গেছে। না আমি বলেছি যে আপনার যখন নোড অ্যানালাইসিস করার সময়, এখন আমাদের নোড অ্যানালাইসিসে কি বলে? কেসিএলটা কি বলে? যে সামেশন অফ এন্ট্রি কারেন্ট ইকুয়াল সামেশন অফ লিভিং কারেন্ট, অর্থাৎ যে পরিমাণে কারেন্ট এন্ট্রি করবে ঠিক সেই পরিমাণে কারেন্টটা হচ্ছে লিভ করবে একটা সার্কিট থেকে। ঠিক আছে, তো এখন আমি বলতে চাচ্ছি যে যখন এখানে তিনটা নোট আছে, এ নোট, বি নোট, সি নোট, তিনটা নোটের মধ্যে দুইটা নোটের সাইন দেওয়া আছে। এখানে এ নোটটা হচ্ছে এন্ট্রি করতেছে, বি নোটটা হচ্ছে কি লিভিং করতেছে, বাট সি নোটের কোনো
সাইন দেওয়া নাই, সে এন্ট্রি করতেছে কি লিভিং করতেছে কোনো কিছু দেওয়া নাই, তাহলে সেক্ষেত্রে আমরা সি নোটটাকে কি ফেলে দেব না কি হিসেবে ধরবো? সো যদি এরকম থাকে, যদি কোনো নোডের যদি কোনো সাইন দেওয়া না থাকে, সে এন্ট্রি করতেছে কি লিভিং করতেছে এরকম যদি কোনো সাইন দেওয়া না থাকে, তাহলে আমরা সেটাকে লিভিং ধরে নেব অলওয়েজ টাইম। আমি এখানে সেটাই বলেছি। আর সো এটা হচ্ছে এন্ট্রি করতেছে আর বি আর সি বের হয়ে যাচ্ছে, তাহলে বি প্লাস সি, যেহেতু সামেশন, সো যে কারণে বি প্লাস সি। এখন বুঝতে পেরেছেন? ধন্যবাদ। ওকে, আচ্ছা, সো নোড অ্যানালাইসিস গেল। এখন দেখেন থিওরেম। থিওরেমের মধ্যে কি কি আছে ভাই? থিওরেমের মধ্যে কি কি আছে? থেভেনিন থিওরেম আছে, নর্টন থিওরেম আছে, ম্যাক্সিমাম পাওয়ার সুপারপজিশন, ওকে, নোডাল। ম্যাক্সওয়েলও আছে। ভাইয়া লুপটা দেখালেন না, লুপ। আমরা ভাই সুপারপজিশন। লুপটা দেখাইছি তো, ছোটভাবে দেখাইছি, সমস্যা নাই, আমরা ম্যাথ করব। আচ্ছা, থেভেনিন থিওরেম, নর্টন থিওরেম, এরপর হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, অনেকগুলো থিওরেম আছে। যাই হোক, আমরা এই যে বেসিক যেগুলো জানলাম, এই বেসিকগুলো বেসিক্যালি হচ্ছে আমাদের এই যে যখন এই বিভিন্ন থিওরেম করব, আমাদের এই বিভিন্ন থিওরেমে হচ্ছে খুবই কাজে দিবে, বুঝতে পারছেন? সো যে কারণে আমরা আসলে বেসিকগুলো শিখলাম আর কি। হ্যাঁ, দেখেন আমাদের বেসিক শেখা আরো কিছু টপিক বাদ আছে, দেখি আমরা সেগুলো। আচ্ছা, সোর্স কয় ধরনের হয়? সোর্স দুই ধরনের। কি 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 সোর্স বলেন? কারেন্ট সোর্স আর ভোল্টেজ সোর্স। কারেন্ট সোর্স আর ভোল্টেজ সোর্স। দেখেন, জি, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স, ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট সোর্স। আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স। ইন্ডিপেন্ডেন্ট নোমান সাজ্জাদ ভাই আছেন? ডিপেন্ডেন্ট সোর্স আর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স। এখন ইন্ডিপেন্ডেন্ট সোর্সের মধ্যে কি কি আছে? ভোল্টেজ আছে, ভোল্টেজ সোর্স আছে, কারেন্ট সোর্স আছে, ঠিক আছে? ভোল্টেজ সোর্সকে আমরা এই সাইন দ্বারা প্রকাশ করি আর কারেন্ট সোর্সকে আমরা এই সাইন দ্বারা প্রকাশ করি। ক্লিয়ার? দেখেন, আর একটা বিষয় জানতে হবে আপনাদের, সেটা হচ্ছে যে ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, দেখেন ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সের চিত্র কেমন? একটা ওই যে ষড়ভুজ আকৃতির, ঠিক আছে? তো এটা হচ্ছে সরি 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 এই সোর্সটাকে বলবো আমরা ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, ঠিক আছে? কি বলবো ভাই? ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট। ওকে, ঠিক আছে। আর আরেকটা আছে, ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। না, কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ। এটা হচ্ছে কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, ঠিক আছে? এই তো জাস্ট এটাই ভাই, আর কিছু না। 6i থাকবে নাকি? হ্যাঁ, মানে কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আরেকটা দেখুন, এটাই শেষ, সেটা হচ্ছে
না আরো দুইটা টপিকস দেখাবো। আচ্ছা, সোর্স ট্রান্সফার। সোর্স ট্রান্সফরমেশন বা কনভার্সন যাই বলেন না কেন, সোর্স কনভার্সন বা ট্রান্সফরমেশন কিভাবে করে দেখেন। এই ভোল্টেজের সাথে রেজিস্ট্যান্স কি হিসাবে থাকে? সিরিজে থাকে না প্যারালালে থাকে? সিরিজে থাকে। হ্যাঁ, আর কানেকশনের সাথে লোড থাকে প্যারালালে। এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে ভোল্টেজের সাথে রেজিস্ট্যান্স থাকে হচ্ছে সিরিজে। সো আমরা সিরিজে আঁকালাম। এটা মনে করেন যে আর, এর ভ্যালু হচ্ছে সাপোজ 2, এটা মনে করেন যে পজিটিভ, এটা নেগেটিভ, এটা ভোল্টেজ হচ্ছে 10, ঠিক আছে। এখন একে আমরা কনভার্সন করব, এটা মনে করেন যে এইদিকে, আর কারেন্টের সাথে থাকে প্যারালালে রেজিস্ট্যান্স 5 অ্যাম্পিয়ার। ওকে, ঠিক আছে। দেখুন, তাহলে আমরা জানি যে I ইকুয়াল ভি ডিভাইডেড আর। এখানে ভি ছিল হচ্ছে 10 ভোল্ট, আর ছিল হচ্ছে 2, তাহলে কত হচ্ছে 5। সো দ্যাট মিনস আমাদের এটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার, ঠিক আছে, আর এটাতে হচ্ছে 2। এই হচ্ছে আপনার সোর্স ট্রান্সফরমেশন, ঠিক আছে। তো সোর্স ট্রান্সফরমেশন একটা জিনিসের জন্য দেখালাম যে ভোল্টেজের সাথে রেজিস্ট্যান্স কি হিসাবে থাকে আর সিরিজের সাথে কারেন্টের সাথে রেজিস্ট্যান্স কি হিসাবে থাকে। হ্যাঁ, জাস্ট এই জিনিসটা জানার জন্যই। ক্লাসে কয়জন আছে? 26 জন ছিল। স্যার ডিপেন্ডেন্ট সোর্স কি 2 প্রকার না 4 প্রকার? হ্যাঁ, ডিপেন্ডেন্ট সোর্স কি 2 প্রকার না 4 প্রকার? ডিপেন্ডেন্ট সোর্স। জি স্যার, ডিপেন্ডেন্ট সোর্স। আচ্ছা আচ্ছা, ওটা আমরা পরে দেখি। হ্যাঁ, যে ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স আর কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স দেখালে না, আর তো আছে স্যার দুইটা। শোনেন, আমাদের আসলে আমাদের বিষয়টা হচ্ছে কি যে মানে আমাদের হচ্ছে মানে অল্প পরিসরে যেন অনেক বেশি কিছু শেখা যায়, ঠিক আছে। আমরা শুধু সেগুলোই শিখবো যেগুলো হচ্ছে আমাদের মানে চাকরি পরীক্ষায় হচ্ছে কাজে দিবে, ঠিক আছে। আমি আসলে বেসিক্যালি এর বাইরে তেমন কোনো কিছু ধরি না। সো মনে করবেন যে ভাই যেটা পড়াচ্ছে না সেটার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। দেখেন, কারণ আমি আসলে সেভাবেই সাজাইছি আপনাদের জন্য, সো নো প্রবলেম। এরপর দেখেন, আচ্ছা, ওপেন সার্কিট, যেটা ওপেন সার্কিটে আসলে কি হয়? ওপেন সার্কিটে কোনো ভোল্টেজ থাকে বা কারেন্ট থাকে? ভোল্টেজ থাকে ভাই, কারেন্ট থাকে। ভোল্টেজ থাকে বাট কারেন্ট থাকে না। আমি যদি বলি কোনো ফর্মুলা দিয়ে প্রমাণ করে দেন, দিতে পারবেন? স্যার যেহেতু লোড উপর সেহেতু তো কারেন্ট তো প্রবাহিত হবে। দেখেন, আচ্ছা, সো এখান দিয়ে আই প্রবাহিত হচ্ছে, এখান দিয়ে ভি অন যাচ্ছে, এটা হচ্ছে আর অন, এটা প্লাস, এটা মাইনাস। হ্যাঁ, এটা প্লাস, এটা মাইনাস, এটা হচ্ছে ই টোটাল কারেন্ট ভোল্টেজ। আর এটা হচ্ছে আপনার আর টু, এটা প্লাস, এটা মাইনাস, যেটা হচ্ছে ভি টু। আর এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, এখানে একটা সোর্স ছিল, সোর্সের ভোল্টেজ হচ্ছে আমরা ভোল্টেজ ওপেন সার্কিট, ঠিক আছে, ভিওসি, ঠিক আছে। ওকে, সো দেখি, আমরা জানি যে ওপেন সার্কিটে হচ্ছে কারেন্টটা হচ্ছে কি হয়, 0 হয়, ঠিক আছে, কারেন্টের পরিমাণটা হচ্ছে 0, তাই না। আর এটা যেহেতু একটা সিরিজ কানেকশন, তাহলে আমাদের সিরিজে কি থাকে, কারেন্টটা সমান থাকে। আর আমরা জানি কি ভি অন সমান 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 কি আই গুণন কি আর অন। এরপর হচ্ছে ভি টু সমান সমান কি আই আর টু।
তাহলে কি এখানে i সমান সমান 0, তাহলে এটা 0 হয়ে যাবে। এখানেও i সমান সমান 0, তাহলে v2 টা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা দেখি যে আমাদের যে এই ওপেন যে সোর্স, এই ওপেন সোর্সে কোনো ভোল্টেজ আছে কিনা। কারণ আপনারা বলেছেন যে কোনো ওপেন সার্কিটে হচ্ছে আপনার কারেন্ট থাকে না, কারেন্টের পরিমাণে 0, বাট ভোল্টেজটা থাকে। ঠিক আছে, সো চলেন আমরা হচ্ছে লুপ চালাই। ঠিক আছে, সো তাহলে কি অ্যাপ্লাইং, আচ্ছা লুপ মানে কি সেটা হচ্ছে কেভিএল, তাই না? অ্যাপ্লাইং কেভিএল অ্যাট লুপ আই। হ্যাঁ, সো দেখেন তাহলে কি হবে, এখানে হচ্ছে -e প্লাস, এই যে প্লাস সাইন আছে, প্লাস i r1 প্লাস i r2। ঠিক আছে, প্লাস এখানে কি, এখানে কোনো কারেন্টের অস্তিত্ব আছে? নেই। এখানে হচ্ছে কি প্লাস ভিওসি। ঠিক আছে, ভিওসি প্লাস ভিওসি। তাহলে দেখেন -e, i এর মান কত? 0, 0 এর সাথে r1 গুণ করলে 0 হয়, i এর মান 0, 0 এর সাথে কি r2 গুণ করলে সেটা 0 হয়, প্লাস ভিওসি। সো তাহলে কি হচ্ছে যে e সমান সোর্স ভোল্টেজ ইকুয়াল কি ওপেন সার্কিট ভোল্টেজ। দেখছেন সমান, অর্থাৎ আপনি এখানে যদি 10 ভোল্ট দেন, এখানে ওপেন অবস্থায় এখানে সেই কি 10 ভোল্ট পাবেন। ঠিক আছে, ওকে, সো ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আমরা একটু ম্যাথে চলে যাই, দেখি আমরা 2য় নাম্বার অধ্যায় থেকে শুরু করব। চ্যাপ্টার 2। কি ভাইরা কেমন লাগতেছে? বোরিং লাগে অনেক? না ভাইয়া খুব ভালো লাগছে। ম্যাথ করলে বোরিংনেস চলে যাবে। আচ্ছা, দেখুন যেটা, আচ্ছা এই যে নোট, ব্রাঞ্চ, হ্যাঁ এগুলো তো আপনারা শিখলেন। সো এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা যদি কেউ পড়ে নিতে চান পড়ে নিয়েন। ঠিক আছে, এরপরে এই যে কারশফস কারেন্ট ল দেওয়া আছে, লিভিং কারেন্ট ইকুয়াল ইন্টারিং কারেন্ট। আচ্ছা আমরা এই ম্যাথ থেকে শুরু করবো। হ্যাঁ, এক্সাম্পল ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল সার্কিট, আলেকজান্ডার সাদিকু, এক্সাম্পল 2.5। ঠিক আছে, সো দেখুন এখানে, আচ্ছা আপনাদের কি দেখা যায় লেখাটা অনেক ছোট, তাই না? একটু জুম করেন না। আচ্ছা সমস্যা নেই, আমি এটাকে কপি করে নিয়ে যাই। ও শিট, আমাদের তো আরে পাগল হয়ে গেল।
আচ্ছা দেখেন এখন দেখা যায় নাকি বড় করতে হবে? জি ভাই দেখা যায়, জি ভাই দেখা যায়। ওকে, ঠিক আছে। দেখেন এখানে কি বলেছে, এখানে বলেছে ফর দ্য সার্কিট ফাইন্ড দ্য V1 এন্ড V2, ঠিক আছে। এখন এই সার্কিটে এই V1 আর এই V2টা বের করতে বলেছে, ঠিক আছে। আচ্ছা বলেন তো আমরা ভোল্টেজটা বের করতে পারি কোন ফর্মুলা অ্যাপ্লাই করে? ভিডিআর কেভিএল। হ্যাঁ, KVL, VDR, ঠিক আছে। সো আমরা KVLটা অ্যাপ্লাই করি, ঠিক আছে। অ্যাপ্লাইং KVL, ঠিক আছে, অ্যাপ্লাইং KVL। সো দেখেন KVL কি, এখানে হচ্ছে মাইনাস, এটা প্লাস সাইন, এটাতে হচ্ছে প্লাস সাইন, এটাতে কি মাইনাস সাইন, তাই না? এই যে প্লাস সাইন মাইনাস সাইন, ঠিক আছে। এরপরে এখানে কি মাইনাস সাইন, এরপরে কি দেওয়া আছে প্লাস সাইন, তাই না? দেখেন আপনি যখন KVL অ্যাপ্লাই করবেন তখন আপনাকে অবশ্যই সাইনগুলোকে মানে কি নোটেট করতে হবে, বুঝতে পারছেন? যদি সাইনগুলোকে নোটেট না করেন তাহলে আপনার ম্যাথ বুঝতে সমস্যা হবে। আমি কি বলছি বুঝতে পেরেছেন? জি ভাই, জি ভাই। হ্যাঁ, so, তাহলে আচ্ছা দেখেন এখানে আরেকটা বিষয় মনে রাখেন, সেটা হচ্ছে যে আমাদের এখানে কি দেওয়া আছে, মাইনাস সাইন দেওয়া আছে, তাই না? একটু রেসপন্স করুন। জি ভাইয়া। আমরা এখানে যে সাইনই দেওয়া থাকুক না কেন, আমরা সাইনটা নেব আমাদের যে সোর্স, যে ব্যাটারি সোর্স, সেই সোর্সের সাইন অনুযায়ী। আমাদের সোর্সের এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, ওকে ফাইন। আমাদের সোর্সে তাহলে কি এখানে যেহেতু প্লাস দ্বারা শুরু, সো এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে, এরপরে কি এখানে প্লাস হবে, এখানে কি হবে মাইনাস হবে, মাইনাস। ক্লিয়ার? তাহলে আমরা কি শিখলাম, আমাদের সোর্সে আমরা যখন KVL অ্যাপ্লাই করব আমাদের সোর্সে যে সাইন থাকবে আমরা সেই সাইন অনুযায়ী আমরা আমাদের লুপটাকে ঘোরাবো, ক্লিয়ার? জি ভাই। ওকে ভাই বলেন। এর প্রথমে যেটা ঢুকতেছে ওইটা প্লাস চিহ্ন হবে, আর লাস্টে 3 ওহম যেটা ঢুকতেছে আর কি ওই অনুযায়ী, তাহলে ওর উপরে প্লাস চিহ্ন হবে, নিচে মাইনাস চিহ্ন হবে সোর্সের অনুযায়ী। জি জি, আমি সোর্স অনুযায়ী দিলাম আর কি, ঠিক আছে। সো তাহলে দেখেন -20 প্লাস 2i প্লাস 3i ইকুয়াল কি 0, ঠিক আছে। তাহলে হচ্ছে 5i ইকুয়াল 20, ঠিক আছে। তাহলে i সমান সমান কত হবে 4 অ্যাম্পিয়ার, 4 কেমন? ওকে, সো এখন আমরা কি জানি R1 সমান সমান কি i সমান সমান কি R1, তাহলে হচ্ছে কত i সমান সমান 4, R1 সমান সমান কত 2 দেওয়া আছে, তাই না? এই যে 2, হ্যাঁ 2, তাহলে কত হচ্ছে 8 ভোল্ট। V2 সমান সমান কত হবে i R2, তাহলে হচ্ছে 4 গুণ R2 কত 3, 4 × 3 12 ভোল্ট, 12। ঠিক আছে ভাই? এই ম্যাথটা কি কারো বুঝতে সমস্যা হয়েছে?
যদি সমস্যা হয় আমাকে বলেন যে না ভাই। আমি বুঝি নাই। বুঝতে পারছি। ওকে, এটা কি এখন ওই ভোল্টেজ ডিভাইডেড রুল অ্যাপ্লাই করে করা যাবে ভিডিআর? জি ভাই। আমরা কি একটু দেখবো নাকি আপনারা নিজেরা করে নেবেন? যদি একটু রিপ্লাই করতে হ্যাঁ দেখা যায় ভাই, একটু দেখা নাকি বুঝবে। হ্যাঁ, আচ্ছা আমরা একটু একটু দেখি। ভোল্টেজ ডিভাইডার ই করে দেখা। আচ্ছা ঠিক আছে, আমি একটু ভোল্টেজ ডিভাইডেড একটু অ্যাপ্লাই করে দেখি, কারণ ওকে ঠিক আছে, আমরা একটু দেখি। হ্যাঁ, সো আমরা ভিডিআরে কি শিখেছিলাম? আমরা হচ্ছে ভি অনটা বের করবো এখানে। তাহলে ভি অন কে আমরা এরকম ভাবে লিখেছিলাম যে আর অন, ভি আর অন মানে এটা হচ্ছে ভি অন, ঠিক আছে। সো আমরা বলেছিলাম যে টোটাল ভোল্টেজ গুণন হচ্ছে যে ব্রাঞ্চেরটা ওই বের করবো শাখার সেই ব্রাঞ্চ, আর যোগ হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স আর অন যোগ হচ্ছে আর টু। আমরা একটা দেখি। হ্যাঁ, আমাদের টোটাল ভোল্টেজটা কত ছিল? 20 ভোল্ট। আর অন কত ছিল? 2। এরপর হচ্ছে কি আর অন কত? 2। আর হচ্ছে এটা কত ছিল? 3। তাহলে হচ্ছে 40 ভাগ হচ্ছে 5, তাহলে কত হচ্ছে 8। ভিয়ন 8 ভোল্ট আসছে। আমাদের এই ম্যাথে কত ছিল? ভিয়ন 8 ভোল্ট। তাহলে কি ভাই পারা যাচ্ছে? জি জি একদম ক্লিয়ার কিন্তু, ঠিক আছে। ওকে, সো আমি দ্বিতীয় নাম্বারটা করলাম না, দ্বিতীয় নাম্বার আপনারা করে নিয়েন ওই ভোল্টেজ ডিভাইডেড রুল অ্যাপ্লাই করে। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা ওই আপনারা আহ, আচ্ছা আচ্ছা দেখি আমরা আরেকটা এখানে আর কোনো ম্যাথ আছে? প্র্যাকটিস ম্যাথ, প্র্যাকটিস। ওকে ঠিক আছে ভাই, এই যে সার্কিট ম্যাথে যে এই ম্যাথটা মাত্র করলাম না, যেরকম সহজ লাগলো না, এরকম আমাদের প্রতিটা ম্যাথই এরকম সহজ লাগবে, এটা আমি চ্যালেঞ্জ সহকারে বলতে পারি। যদি আপনাদের কাছে এই ম্যাথটা সহজ লেগে থাকে, ভাববেন প্রতিটা ম্যাথই এরকম সহজ, বুঝছেন? So, আমার নতুন যারা পুরাতন যারা স্টুডেন্ট আছে তারা তো জানেই আমি কিভাবে পড়াই, যারা নতুন তাদের জন্য। এখন দেখেন এই ম্যাথটাতে কি বলেছে, এই ম্যাথটা পারবেন না? হ্যাঁ, এটাতে কেবিএল অ্যাপ্লাই করা যাবে না? হ্যাঁ কেবিএল অ্যাপ্লাই করে তো করা যাবে। হ্যাঁ, এটা কেভিএল অ্যাপ্লাই করে করা যাবে। সো আমরা কেভিএল অ্যাপ্লাই করেই তাহলে করি নাকি, যেহেতু বললেন। সো আমরা কেভিএলই অ্যাপ্লাই করি, দেখা যাক কি হয়। ওকে, দেখেন আমাদের এখানে হচ্ছে দুইটা সোর্স আছে, একটা হচ্ছে 32 ভোল্ট আর একটা হচ্ছে কত -8 ভোল্ট, ঠিক আছে। সো আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে সেটা হচ্ছে যে আমাদের সোর্স অনুযায়ী আমাদের প্লাস মাইনাস সাইনগুলো হয়, কি অনুযায়ী? সোর্স অনুযায়ী, তাই না? জি ভাই। ওকে, তাহলে আমাদের এই ম্যাথটাতে দুইটা সোর্স আছে। এখন আমার কোশ্চেন হচ্ছে আমরা কোন সোর্সটা ধরব, নাকি দুইটা সোর্সের এই সাইন অনুযায়ী আমরা ম্যাথ করব, কোনটা? নাকি যে কোনো একটাকে আমরা মানে মাদার সোর্স ধরে এরপরে ম্যাথ করব, কোনটা?
ভাই 32 ভোল্টেরটা মাদার সোর্স ধরে করলেই হবে। আপনি কি জাহিদুল ভাই যেহেতু বড় বলছিলেন? না। জি ভাই। ভাইয়া দুইটা ওয়ে দেখালে ভালো হয়। আচ্ছা দেখেন, এখানে দুইটা ওয়ে দেখানোর কোনো উপায় নাই। এখানে বিষয়টা হচ্ছে যেটা ভাই হচ্ছে 32 ভোল্টেজ যেটা বেশি সেটা হচ্ছে আমাদের মাদার সোর্স ধরতে হবে, সেইটার সাইন অনুযায়ী আমাদেরকে টোটাল ম্যাথটা করতে হবে। ঠিক আছে, সো দেখুন তাহলে এখানে মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এই সাইডে এসে মাইনাস। ক্লিয়ার? তাহলে অ্যাপ্লাইং KVL at loop I, ঠিক আছে, সো আমরা হচ্ছে লুপ চালালাম। ঠিক আছে, সো দেখুন তাহলে কি -20 যোগ হচ্ছে কত? ভাই -32 নাকি 32 হ্যাঁ, ও সরি 32। -8 আছে, এটা কেমনে কি এটা তো ভাই -8 আছে। ভাই একটু ওয়েট, আমাকে তো যেতে দিবেন। আগেই যদি চিন্তায় পড়ে যান, আমি কি ওটা যাইনি এখনো, মানে গিয়েছি যে বুঝাই নেই, আমি তো যাচ্ছি ওখানে। আচ্ছা দেখেন তাহলে এখানে কত, -32 যোগ 4i যোগ, এটা হচ্ছে ভোল্টেজ সোর্স, সো প্লাস, সাইনটা প্লাস, বাট যেহেতু আমাদের -8 দেওয়া আছে আমরা -8 লিখবো। ঠিক আছে, এরপর যোগ কত, এইটা 2i ইকুয়াল 0। হ্যাঁ, সো ক্যালকুলেট করেন, দেখেন i = 4 আসবে। ঠিক আছে, তাহলে এখন আমাদের এই যে V1টা বের করি, V1 আর V2, তাহলে V1 = কি, i যোগ R1, তাহলে iটা হচ্ছে 4, R1টা 4, তাহলে হচ্ছে 16 ভোল্ট। এরপর হচ্ছে V2টা কত হবে, তাহলে আমাদের আইটা হচ্ছে 4 গুণন হচ্ছে কত, 2, না ভাই হয়নি, দেখেন 4i the minus না ভাই আই তো -4 পুরা হবে না। দেখেন এখানে বিষয়টা হচ্ছে, এখন আমরা এই যে যেখানে আমি বলতেছি কেন হয়নি, তো দেখুন যখন আমরা সিঙ্গেল ভাবে বের করতে যাব, তখন আমাদের এইখানে যে সাইনটা আছে সেই সাইনটা ধরতে হবে, এইখানে যে সাইনটা আছে। ঠিক আছে, সো এটাকে তখন মাইনাস লিখতে হবে, -i/R2, সো তার মানে হচ্ছে -4 গুণন হচ্ছে কত, 2, তাহলে সেক্ষেত্রে হচ্ছে -8 ভোল্ট। ভাই এটা প্রশ্ন ছিল ভাই, বলেন। ওই আপনি যে এই বলছেন এই যে প্রথম চিহ্নটা নিছেন, এই যে 32 ভোল্টের প্রথম চিহ্ন হলো মাইনাস। জি, ও আচ্ছা ঠিক আছে ভাই, বলছিল বুঝতে পারছি। শোনেন, অনেকের কনফিউজিং এ থাকতে পারে যে আমি এখানে যখন লুপ চালাই তখন আমি শুরুতেই কিন্তু এই মাইনাস সোর্সটা ধরে নিতে হয়। ঠিক আছে, মাইনাস সোর্সটা ধরে নিয়ে পরে হচ্ছে লুপটাকে ঘোরাতে হয়। ঠিক আছে, কারণ এটা আমাদের শুরু হচ্ছে মাইনাস প্লাস দিয়ে। ঠিক আছে, তো আমাদের শুরু যেহেতু মাইনাস দিয়ে, সো যে কারণে মাইনাসটা নিতে হয়। ভাই যে তুমি যে সার্কিটটা যদি আবার বুঝাই দেন সেটা কি মানে প্রথম লাইনটাতে -32 প্লাস 4i প্লাস প্লাস তারপরে যে ব্র্যাকেটের মধ্যে -8 নিছেন, এখানে প্লাস মাইনাসে তো -8 হবে। হ্যাঁ, তো -8 করলে তো 40 চলে আসবে, 4 আসবে না। 40 হয়ে যায়, 40 হয়ে যায়, আর এটা 4i আর 2i হয়ে যায় হলো আপনার 6i, তো 6 যে তো 40 কে ভাগ করলে তার করবে না। ওয়েট, তাহলে এখানে 6y 40, তাহলে কি সেক্ষেত্রে হয় না?
ক্ষেত্রে স্পেসিফিকেশনটা হয়তো ভুল হয়েছে, অর্থাৎ এই যে এখানে হ্যাঁ, ব্যাটারি সাইনটা যেভাবে আছে ওইভাবে ধরে মাইনাস করলেই হয়। 8 ওখানে ওই সাইন তো দেওয়াই আছে, আপনার ওখানে প্লাস মাইনাস দেওয়া আছে, ওই অনুযায়ী তুলতে হবে। মানে এক্সট্রা ওখানে আপনি তো আবার ওই প্রথম ভোল্টেজ সোর্স অনুযায়ী প্লাস মাইনাস দিয়ে নিয়েছেন, ওইটা সম্ভবত হবে না, কারণ যেহেতু ওখানে ভোল্টেজ সোর্সে -8 ভোল্টেজ সোর্সের ওখানে দেয়াই ও আছে। আচ্ছা, তার মানে এখানে হচ্ছে যে সোর্সটা দেওয়া আছে আমাকে সেই সোর্স অনুযায়ী লিখতে হবে, তো জি, এটা মাইনাস, তারপর ব্র্যাকেটের মধ্যে -8 হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। ও ঠিক আছে, তাহলে দেখি আমরা ওরকম ভাবে একটু করে দেখি, আমরা একটু সাইন গুলো পরিবর্তন করে দেই। ওকে, তাহলে দেখা যাক। সো এখানে এটা তো হচ্ছে প্লাসই হয়, তাই না? প্লাস, আর এখানে হচ্ছে মাইনাস, এটা হচ্ছে মাইনাস দ্বারা শুরু, সো -8, আর এখানে হচ্ছে এটা মাইনাস, তাহলে কত হচ্ছে? প্লাস, তাহলে হচ্ছে 26, তাই না? আর এখানে হচ্ছে কত হয়? ও সরি, 24 হয়। 24 হবে তো স্যার। 24। তাহলে দেখেন এখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমাদের সোর্সের কোনো সাইনের পরিবর্তন হবে না, বাট আমাদের যে ব্রাঞ্চ যেগুলো থাকবে, মানে যে লোডগুলো থাকবে, সেটার সাইনের পরিবর্তন হবে। জি আর জি সেটার সাইনের জি পরিবর্তনটা, জি ভাই। হ্যাঁ, সেটার সাইনের পরিবর্তনটা হবে হচ্ছে আমাদের যে, মানে আমাদের যে সোর্সটা যে সবচেয়ে বেশি শক্তিশালী সেই অনুযায়ী, তাই না? জি ভাই। ওকে, তো তাহলে আমাদের এটার পরিবর্তন হয়ে যাচ্ছে, তো তার মানে এটা প্লাস হচ্ছে, এটা হচ্ছে 6i, তাহলে সেক্ষেত্রে i সমান সমান কত হচ্ছে? i সমান সমান হচ্ছে আপনার 4। ঠিক আছে, এবার ঠিক আছে। ওকে। আচ্ছা, সো এখন তাহলে আমরা কি, যে ভিয়ন সমান সমান কত? আইয়ন মানে আই আর অন, তাহলে এটা হচ্ছে কত ছিল? 4 গুণন 4, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 8। আর V2 সমান সমান কত হচ্ছে? 4 × 4 16। তাহলে এটা হচ্ছে কত হচ্ছে? -4 স্যার 4 এর উপর -8 ভোল্ট। আচ্ছা, এই সাইনটা ধরে নিতে হয় যখন আমরা এটা করব। V1 16 হবে স্যার। হুম, V1 স্যার 4 গুণন 4 16 হবে। ও হ্যাঁ, 16। V1 16। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা দেখেন, সো তাহলে আমরা কি আর কিছু ম্যাথ করব? আমাদের কিন্তু অলমোস্ট 2 ঘন্টা হয়ে গেছে। না স্যার, আজকের জন্য আজকের জন্য থাক। আচ্ছা শোনেন, এখন বিষয়টা হচ্ছে যে আমার আগের ক্লাসের যে প্রসিডিউর, হ্যাঁ, বা আমি যে প্রসিডিউরটা অবলম্বন করি হয়তো আপনারা রুটিনে পড়েছেন, ঠিক আছে? এখন আমার লাইভ ক্লাস সবার জন্য ফ্রি, আপনারা সবাই লাইভ ক্লাস ফ্রি করতে পারবেন, বাট রেকর্ডেড ক্লাস প্লাস নোটস, হ্যাঁ, প্লাস এক্সাম, এগুলোর জন্য একটা রেজিস্ট্রেশন ফি আছে, হ্যাঁ। আপনারা অনেকেই যারা নতুন, যারা যেহেতু ফার্স্ট ক্লাস করেছেন, হ্যাঁ, সো আমি সবার জন্য একটা রেজিস্ট্রেশন দিয়ে দেব। এখন আপনাদের শোনেন, টাকা পয়সার সমস্যা সবারই আছে, সবার থাকবেই, এটাই স্বাভাবিক, হ্যাঁ। এখন কারোর যদি কোনো প্রবলেম থেকে থাকে রেজিস্ট্রেশন করতে, যে ভাই আমি 4 দিন পরে বা 10 দিন পরে বা 15 দিন পরে করি, ইটস ওকে, নো প্রবলেম, আমি সব কিছুর অ্যাক্সেস দিয়ে দেবো আপনাদের, ঠিক আছে? আমি যেভাবে আমার ফোল্ডারগুলো সাজানো আছে, আপনাদের মেবি হয়তো সবাইকে প্রথমেই দেখাইছি যে এরকমভাবে ফোল্ডারগুলো সাজানো আছে, এরপরে আমি আবার একটু দেখাই, হ্যাঁ। সো অনেকেই রেজিস্ট্রেশন করেছেন, অনেকেই রেজিস্ট্রেশন করেননি। সো রেজিস্ট্রেশন না করে কেউ
মানে আনইথিক্যাল ভাবে কেউ ড্রাইভে ঢোকার চেষ্টা করবেন না, কেউ ঢুকতে পারবেন না, ঠিক আছে? সো এরকম অনেক আছে, মানে যে আনইথিক্যাল ভাবে আমার ড্রাইভে প্রবেশ করতে চায়, আমার কাছে তো নোটিফিকেশন আসে বা একটা মানে অ্যাক্সেস চায়, ঠিক আছে? আমি মেইলে গেলেই নাম দেখতে পাই, ঠিক আছে? আর নাম দেখতে পেলে কি করি, আমি তখন হোয়াটসঅ্যাপে যাই, যা তো সবাই তো নাম ফোন নাম্বার তো পাঠায়, তাদের তো অ্যাড্রেস দেওয়াই থাকে। সো আমি তাদেরকে নক করি যে ভাই এই অবস্থা, ঠিক আছে? সো যারা রেজিস্ট্রেশন করবেন না তারা ড্রাইভে অ্যাক্সেস করার কোনো চেষ্টা করবেন না। আর আমি যে যে বই পড়াচ্ছি, আমি একটু পরে সেই বইগুলোর হচ্ছে আমি এই যে এটা লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ডিপার্টমেন্টাল বুকের এইটা লিঙ্কটা দিয়ে দিচ্ছি। সো যারা রেজিস্ট্রেশন করেছেন আপনারা তারা সবাই অ্যাক্সেস পেয়ে যাবেন। আর যারা রেজিস্ট্রেশন করেননি বা করতে ইচ্ছুক তারা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, ঠিক আছে? হোক 4 দিন 5 দিন বা 10 দিন লেট, ঠিক আছে? সমস্যা নেই, ভাই ব্রাদার মানুষ, জানাবেন, কেমন? তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ হ্যাঁ জাহিদুল ভাই বলেন। ক্লাস কি ভাই এত তাড়াতাড়ি নেবেন প্রতিদিন? আরে ভাই আপনি নিজেই তো বুদ্ধি দিলেন যে ভাই ক্লাস হচ্ছে সন্ধ্যা 7টার থেকে নেন, এখন শীতের দিন পড়া যায় না, কিছু যায় না, গ্রামে থাকি, অনেক রাত হয়ে যায়, আমি তো সেই জন্যই তো 7টা করলাম। না বেশি হয় নামাজের সময় বেটার হয়। হুম 8টা থেকে দিলে ভালো হয় ভাই। 8টা থেকে ক্লাস 8টা দিয়ে দাও। জি ভাই 8টা থেকে দিয়ে দেন। থেকে দিলে ভালো হয়। ও আচ্ছা, শোনেন 8টার থেকে দিলে ক্লাস ডিউরেশনটা একটু কমে যায়, বুঝছেন? এরপরেও দেখি, সমস্যা নাই, আমি 8টার থেকেই নিব। হ্যাঁ তাহলে নেক্সট ক্লাস আমাদের 8টার থেকে। ভাই রান্না বান্না করতে করতে যায়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, বুঝতে পেরেছি, সমস্যা না। ওকে ভাই 8টার থেকে। হ্যাঁ সো ভাই যারা নতুন জয়েন করলেন আপনাদের কাছে ক্লাসটা কেমন লাগলো? মনে হয় কিছু শেখা যাবে? নতুন ভাইরা কেউ আছেন না সবাই লিভ নিয়ে চলে গেছেন? জি ভাই অনেক ভালো লাগছে ভাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনাদের ভালো লাগলে আসলে আমার সার্থকতা। হ্যাঁ তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।